হ্যালো এসএসসি 25 আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি চ্যাপ্টার তরঙ্গ শব্দ নিয়ে। তো আমরা প্রত্যেকটি চ্যাপ্টারের প্রথমেই আমরা একটা এফআরবি যেহেতু রিভিশন প্রোগ্রাম মিনিমাম টাইমে সবগুলো টপিকগুলো আমরা আনার চেষ্টা করব। কোনো টপিকে ডিপ টাচে যাওয়া আমাদের এই প্রোগ্রামের উদ্দেশ্য নয়, এটা আমার একাডেমিক কোনো প্রোগ্রাম নয়। তবে যতটুকু না পড়াইলে আমাদের বোর্ড কোশ্চেনে এমসিকিউ সিকিউ সলভ করা সম্ভব না, এখানে ততটুকু আইডিয়া দেওয়া হবে এবং পূর্ণাঙ্গভাবে দেওয়ার চেষ্টা করব। এই ক্লাসগুলো তুমি যদি করতে পারো ইনশাল্লাহ তুমি 50 থেকে 70% সৃজনশীল একা পারবা। বাকি 20-30% আমরা এখানে সলভ করে দেই, এখান থেকে হেল্প নিয়ে দিবা। যেটা পারবো না এখান থেকে দেখে নিবা। ওকে, তো আমরা প্রথমে শুরু করতে যাচ্ছি। পুরো চ্যাপ্টারটাকে আমরা দেখো টাইপ 1 অর্থাৎ একটা টাইপের ভিতর এক লেকচারের ভিতর পুরো চ্যাপ্টার এখন আমরা নিয়ে আসবো। ওকে, তো প্রথমে শুরু করতেছি। তোমাদের বইয়ের প্রথমে লেখা ছিল একটা সরল ছন্দিত স্পন্দন। ওকে, এই শব্দটা দিয়েই শুরু করছে। তো ইন্টারমিডিয়েটে এটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে, একটা পুরো চ্যাপ্টারই আছে এটা নিয়ে, সরল ছন্দিত স্পন্দন গতি। ওকে, তো সংজ্ঞাটা হবে কি, যে পর্যাবৃত্ত গতি সম্পূর্ণ বস্তু পর্যায়কাল অর্ধেক একদিকে বাকি অর্ধেক তার বিপরীত দিকে তাকে সরল ছন্দিত স্পন্দন গতি বলে। এটা আমরা গতি চ্যাপ্টারে পড়ে আসছি। যাই হোক, এই সরল ছন্দিত স্পন্দন গতির অনেক উদাহরণ আছে। যেমন মনে করো তুমি একটা সরল দোলক নিলা, সরল দোলককে টেনে এখানে নিয়ে আসলা। ওকে, নিয়ে তারপর তুমি ছেড়ে দিলা, তাহলে কি হবে সে, একটু বোঝাও কি হবে সে, এখান থেকে যাবে আবার কি আসবে, এইভাবেই দুলতে থাকবে। ওকে, এখন তোমাকে বলবে এই যে সরল ছন্দি স্পন্দন গতি হলো এটা পর্যায়কালটা কত। তো এটা পর্যায়কালের সমীকরণ আমরা জানি 2π√L/g। তো যেহেতু এটা আমাদের একাডেমিক সেকশন নয়, তো এখানে প্রমাণ বা বিস্তারিত আলোচনা করবো না, সরাসরি ইকুয়েশন লিখবো আর ম্যাথমেটিক্স গুলো দেখবো, অত কঠিন করবো না, জাস্ট মাথায় রাখবা। তো এলটা কি আমি জাস্ট তোমাকে আলাদা করে বুঝাই দিতেছি। এলটা হচ্ছে এই যে ঝুলন বিন্দু থেকে সাপোজ ধরে নাও সুতার দৈর্ঘ্য ধরে নাও এল, আর তোমার এখানে যে ঝুলন্ত বস্তু আছে এটাকে বলা হচ্ছে বব। এই ববের যে ববের যে কেন্দ্র বা ব্যাসার্ধ এটাকে বলে আমরা কার্যকরী দৈর্ঘ্য। ওকে, তো কার্যকরী দৈর্ঘ্য অনেকে কোশ্চেন করতে পারে, স্যার ববের কেন্দ্র পর্যন্ত কেন নিলেন? এগুলা স্যার আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাব, এখন না। এই কোশ্চেনগুলো যদি থাকেও একটু রিজার্ভে রেখে দাও, এইখানে এক্সপ্লেন করা পসিবল না। তো কার্যকরী দৈর্ঘ্য আসবে কি L+R। ওকে, তো এটার একটা ব্যাখ্যা ছোট ব্যাখ্যাটা দিতে পারি যে সবসময় তার এরকম ছোট বব ঝুলবে না, এরকম দণ্ড ঝুলতে পারে। ওকে, আয়তাকার বস্তু ঝুলতে পারে, ডাস্টার ঝুলে দিতে পারে, তখন সিস্টেমের সেন্টার অফ মাস খুঁজতে হবে। তো যাই হোক, আপাতত একটু মাথায় রাখো যে এই যে ঝুলন বিন্দু থেকে এই কেন্দ্র পর্যন্ত যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে আমরা বলি কার্যকরী দৈর্ঘ্য। বাস, এখানে কার্যকরী দৈর্ঘ্য থাকলে ভালো, না থাকলে তুমি সুতার দৈর্ঘ্য প্লাস ববের ব্যাসার্ধ যোগ করে দিবা। আর যদি দেখো ববের ব্যাসার্ধ নয়, তখন ববের ব্যাসার্ধ বাদ দিয়ে দিবা। বাদ দিয়ে দিলে সুতার দৈর্ঘ্যকে তুমি কার্যকরী দৈর্ঘ্য হিসেবে ম্যাথ করে দিবা। ওকে, পোস্টে ডাটা থাকলে ইউজ করবা ববের ব্যাসার্ধ, না থাকলে ববের ব্যাসার্ধ বাদ দিয়ে দিবা। এরপর আসো আরেকটা সহজ স্পন্দন। ধরুন একটা স্প্রিং যার বল ধ্রুবক হচ্ছে কে, এই এম ভরের একটা বস্তুকে আমরা ঝুলাই দিলাম। ওকে, এখন মনে করি এটা টেনে দিলাম, টেনে দিলে কি হবে, অসিলেট হবে না? অবশ্যই অসিলেট হবে। ধরো না এই বিস্তারে অসিলেট হচ্ছে, যে এই বিস্তারে ধরো না এই যেভাবে অসিলেট হচ্ছে। ওকে, তো যেহেতু অসিলেট হচ্ছে, এখন তোমাকে বলবে পর্যায়কাল কত। তুমি সরাসরি লিখবা 2π√, যে ঝুলে আছে তার ভর আর যে স্প্রিং নিয়ে ঝুলতেছে তার বল ধ্রুবকটা বসাই দিবা 2π√M/k। ইন্টারমিডিয়েটে এইটার উপর বিস্তারিত আলোচনা হবে, মিনিমাম 3 থেকে 4 ঘন্টা, এর বেশি হইতে পারে, শুধুমাত্র একটা ইকুয়েশনের উপর। তো বুঝতে পারতেছ এটা কত বড় একটা লেকচার। জাস্ট এসএসসি তে আমরা এই সমীকরণ জাস্ট মানটা একটু মুখস্থ রাখবো। হ্যাঁ, পর্যায়কাল ইকুয়ালস টু 2π√M/k, যে ঝুলবে তার ভর আর যে স্প্রিংটার উপর দিয়ে ঝুলবে তার বল ধ্রুবকটা জাস্ট লাগবে। ওকে, এর চেয়ে বেশি কঠিন আর করার প্রয়োজন নাই। এরপর আসো তোমাদের আরেকটা সূত্র দিয়ে এই চ্যাপ্টারটা শুরু হয়েছে, সেটা হচ্ছে হুকস ল বা হুকের সূত্র। এই হুকের সূত্র দিয়ে এগুলো সলভ করা হয়। যাই হোক, দেখো এবার হুকের সূত্র। তো হুকের সূত্রটা কি বলছে? হুকস বলছে তুমি কোন একটা বস্তুকে সাম্যাবস্থান থেকে সরাই ফেলছো। ধরো না স্প্রিং, এখানে সাম্যাবস্থান ছিল, টান দিয়ে সরাই ফেলছো, ছেড়ে দিলে কি হবে, আগের জায়গায় চলে যাবে না, তার সাম্যাবস্থা চলে যাবে। তা যেই বল সাম্যাবস্থার দিকে নিয়ে যায় তাকে বলা হচ্ছে তোমার কি জানি প্রত্যয়নী বল। প্রত্যয়নী বল, যেই বল সাম্যাবস্থার দিকে নিয়ে যায়, সাম্যাবস্থার দিকে নিয়ে যায় তাকে প্রত্যয়নী বল বলে।
প্রত্যয়নী বল বলে। তো প্রত্যয়নী বলকে আমি জাস্ট এখানে রিস্টোরিং ফোর্স এফ দ্বারা প্রকাশ করতে পারি, তুমি শুধু এফ দ্বারা প্রকাশ করতে পারো। তো হুকস বলতেছে এই যে সৃষ্ট প্রত্যয়নী বল, এটা সাম্য অবস্থান থেকে যে পরিমাণ সরণ ঘটাবা, সাম্য অবস্থান থেকে যত দূরে নিয়ে যাবা তার বলের মানও তত বেশি হবে এবং বিপরীত হবে এবং বিপরীত হবে। যেমন যেমন একটু বুঝানো, এই যে স্প্রিং এর ক্ষেত্রেই তোমাকে বোঝাচ্ছি। তুমি স্প্রিং এ এটা তার সাম্য অবস্থা, স্প্রিং কে তুমি টেনে লম্বা করে ফেলছো, তাহলে মাথা রাখবা স্প্রিং এর এখানে একটা ফোর্স ক্রিয়েট হবে, এই যে একটা ফোর্স ক্রিয়েট হবে যাকে বলে স্প্রিং ফোর্স। এই স্প্রিং ফোর্স হচ্ছে এক প্রকার কি প্রত্যয়নী বল। কেন? সে এই যে বস্তুর সাম্য অবস্থার দিকে নিয়ে যায়। এখন বলছে যে এই স্প্রিং ফোর্সের মান কত, বলছে তুমি সাম্য অবস্থা থেকে যত বেশি সরাবা তত বল হবে, অর্থাৎ স্প্রিং ফোর্স হবে এইখানকার সাম্য অবস্থান হতে সরণের সমানুপাতিক এবং মাইনাস সাইন ইউজ করা হয়েছে। কেন? দেখো সরণ যেদিকে, দেখো সরণ যেদিকে ফোর্স তার উল্টো দিকে, এই জন্য একটা মাইনাস সাইন ইউজ করছে। তার মাইনাস সাইন দ্বারা বোঝায় সরণ যেদিকে ঘটাবা তোমার প্রত্যয়নী বলো তার বিপরীত দিকে ঘটবে। ওকে, সুতরাং এফ আর সমান সমান মাইনাস কে এক্স, এই একটা ধ্রুবক চলে আসে, এই ধ্রুবকটাকে আমরা বলি বল ধ্রুবক, যেটা অলরেডি আমরা আলোচনা করছি। তো যেহেতু আমরা রিভিশন প্রোগ্রাম আমরা কম বেশি জানি, এগুলো একেবারে আমরা ফ্রেশার না। এই যে তোমার বল ধ্রুবক, এখন বল ধ্রুবকের এখানে তাহলে মান বসাতে পারি, স্প্রিং বল ধ্রুবক দিয়ে দিলে এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স, তার মানে বুঝে ফেললাম। যদি বলে তোমাকে স্প্রিং ফোর্স কত, তুমি লিখবে মাইনাস কে এক্স, এটাই হচ্ছে হুকস ল। প্রত্যয়নী বল বল ধ্রুবক লাগবে, মাইনাসটা দ্বারা দিক বোঝায়, অন্য কিছু না। ওকে, এখন তোমার যদি বলে প্রত্যয়নী বল ধ্রুবক বল কাকে বলে, বল ধ্রুবক কাকে বলে, তাই তুমি এফ আর নিচে নিয়ে যাও এক্স, নিচে একক দিয়ে দাও, উপরে জে দিয়ে দাও, মাইনাস সাইন বাদ দাও, সমস্যা নেই। কি বলবা? সাম্যাবস্থান হতে একক পরিমাণ সরণ ঘটালে যে পরিমাণ প্রত্যয়নী বল সৃষ্টি হয় তাকে বল ধ্রুবক বলে, অথবা সাম্যাবস্থান থেকে একক পরিমাণ সরণ ঘটালে যে পরিমাণ বল সরণের বিপরীতে সৃষ্ট হয় বা সরণের বিপরীতে প্রযুক্ত হয় তাকেই বল ধ্রুবক বলে। ওকে, এগুলো আসবেই আসবে। সবচেয়ে বেশি এমসিকিউ আসে যেটা, তার একক কত? নিউটন পার মিটার। এটা আরো একক আছে, এই নিউটন পার মিটার, এটা নিউটনকে ভাঙো তো। আমরা জানি এফ ইকুয়ালস টু এম এ, তাহলে নিউটন ইকুয়ালস টু কি? কেজি এম এস ইনভার্স টু, জাস্ট এই মানটা বসাও, কেজি এম এস ইনভার্স টু এম ইনভার্স ওয়ান, কাটাকাটি চলে গেলে দেখো তো কি দাঁড়ালো, এম এম চলে গেল, কেজি এস ইনভার্স টু। ওকে, আসবেই। তারপর দেখো তো আরেকটা কাজ করা যায়, নিউটন পার মিটার মানে কি? নিচে মিটার। ওকে, একটা কাজ করি, উপরে একটা মিটার গুণ করি, নিচে একটা মিটার গুণ করি। তা এখন দেখো তো নিউটন মিটার মানে কি? জুল, কারণ আমরা জানি ডাব্লিউ ইকুয়ালস টু কি? এফএস। তাহলে দেখো তো জুল ইকুয়ালস টু কি? নিউটন মিটার। ওকে, তাহলে নিউটন মিটার মানে জুল, নিচে আছে এম স্কয়ার, এম স্কয়ার তুমি লিখে নিতে পারো জুল এম ইনভার্স টু। এইগুলা প্রচুর পরিমাণ আসে, প্রচুর পরিমাণে, কোনো টাইম থেকে বাদ দিতে পারবো না, তোমাদের বোর্ডেই আসে। নিচের বল ধ্রুবকের একক কোনটি, এটা খুঁজবা, এটা খুঁজবা, অথবা এটা খুঁজবা, যেটা পাবা এটা দাগায় দিবা। ওকে, এগুলো মিস করো না। এরপর আসবে তোমার মাত্রা। মাত্রা কি? তো মাত্রা অলরেডি বের করে রাখছি, দেখো কে এর মাত্রা কি আসবে, প্রথমে আসবে ফোর্স, নিচে আছে এক্স। ফোর্স মানে তুমি যদি বলের মাত্রা মুখস্থ পারো তো ভালো, না থাকলে অ্যাটলিস্ট এফ ইকুয়ালস টু এম এভাবে ভেঙে নাও। এম মানে এ, এস আর এম, আর এ মানে হচ্ছে এল টি ইনভার্স টু, আর ডিসটেন্স মানে এল, এল এল চলে গেল, তাহলে এখানে এমসিকিউ তে আসলো মাত্রা মানে এম টি ইনভার্স টু, অলমোস্ট এটা। ওকে, এই ছোট ছোট জিনিসগুলো একটু মাথায় রেখে দাও, স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে ওকে, দেখা দেখা যাচ্ছে, হ্যাঁ ইনশাল্লাহ। এরপরে দেখো, এখন এই রিলেটেড কিছু ম্যাথ দেখবো যে কি কি ম্যাথ আসতে পারে, প্রত্যেকটা একটা একটা করে ছোট ছোট ম্যাথ দেখবো, খুব ডিপ টাচে যাবো না, আমাদের বোর্ডে আসবে এমন প্রবলেম গুলো আমরা দেখবো। তো সর্বপ্রথম তোমাকে বলবে সেকেন্ড দোলক কাকে বলে, সেকেন্ড দোলক, সেকেন্ড দোলক। তো সেকেন্ড দোলক কাকে বলে? আমরা জানি যে দোলকের দোলনকাল 2 সেকেন্ড, অর্থাৎ যাইতে মনে করো 1 সেকেন্ড, আবার আসতে মনে করো 1 সেকেন্ড, এইটাকে বলে সেকেন্ড দোলক। তো যে দোলকের দোলনকাল মানে পর্যায়কাল, যাইতে 1 সেকেন্ড, আসতে 1 সেকেন্ড, তাহলে পর্যায়কাল কয় সেকেন্ড? 2 সেকেন্ড। যে দোলকের দোলনকাল 2 সেকেন্ড তাকেই বলে সেকেন্ড দোলক। সুন্দর মতো ভিডিও পজ করে নোট করে নাও। ওকে, তার মানে এদিকে যেতে 1 সেকেন্ড, এদিকে যেতে 1 সেকেন্ড। এখন তোমাকে বলবে সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য কত। তো আমরা জানি সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য টি ইকুয়ালস টু 2 সেকেন্ড, করলে তারা দেখো কি আসে,
টি ইকুয়ালস টু 2 পাই রুট অফ এল বাই জি, স্কোয়ার করো, টি স্কোয়ার 4 পাই স্কোয়ার এল বাই জি, তাহলে এল এর মান হিসাব করে নিয়ে আসো, জি টু স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার, জি এর মান বসায় দাও 9.8, টি এর মান হচ্ছে তোমার 2 সেকেন্ড স্কোয়ার, 2 2 চলে যাবে পাই, পাই স্কোয়ার মানে 3.1416 স্কোয়ার বসালে অলমোস্ট তুমি দেখবা মানে 0.99 মিটার। ওকে, যাকে তুমি অলমোস্ট বলতে পারো কত মিটার, 1 মিটার, অথবা এটাকে তুমি বলতে পারো অলমোস্ট 100 সেন্টিমিটার। ওকে, যেভাবে ইচ্ছা বলতে পারো। এটাকে দুইভাবে বলা যায়, 99 সেন্টিমিটার বলতে পারো, অথবা 1 মিটার ধরলে বলবো 100 সেন্টিমিটার বলতে পারো। ওকে, তো এটা প্রায় 0.99 আছে, তুমি এটাকে প্রায় 99 সেন্টিমিটার বলো, অথবা 100 সেন্টিমিটার বা 1 মিটার বলো। তো আমাদের বইতে যেটা লেখছে সেটা হচ্ছে 1 মিটার, তুমি 1 মিটার বলে দিবে। যে 1 মিটার দৈর্ঘ্য যদি হয় তখন সেটা দেখি অলমোস্ট কি হয়ে যায়, সেকেন্ড লোকে কনভার্ট হয়ে যায়। ওকে, খুবই ফান্ডামেন্টাল একটা ম্যাথ করলাম। তো এখন এটা স্ক্রিনশট দিয়ে একটু নোট করে নাও, খুবই চমৎকার একটা ম্যাথ। তাহলে মাথা রাখবা সেকেন্ড দোলক মানে 2 সেকেন্ড এবং কার্যকরী দৈর্ঘ্য হবে 1 মিটার বা 100 সেন্টিমিটার। ওকে, এখন আসে সেকেন্ড দোলক নিয়ে কিছু অ্যাডভান্স ম্যাথ তোমার বোর্ডে চলে আসছে, যেটা যদিও ইন্টারমিডিয়েট টপিক ছিল, যাই হোক। তো এখন ধরে নাও 1 সেকেন্ডে দোলন সংখ্যা নির্ণয় করব। দোলন সংখ্যা তুমি দেখো তো 1 সেকেন্ডে কয়টা দোলন দেয়, একটি দোলন। একটা জিনিস মাথা রাখবা, এই যে দোলন মানে কাকে বোঝানো হয়েছে, অর্ধ দোলন। দোলন সংখ্যা মানে অর্ধ দোলন সংখ্যা, মানে অর্ধেক, এটাকে বলি হচ্ছে দোলন। আর পুরোটাকে বলি পূর্ণ দোলন বা পর্যায়কাল। ওকে, একটু ব্রেনে মাথা রেখো। তাহলে তোমাকে বলছি 1 সেকেন্ডের দোলন সংখ্যা, 1 সেকেন্ডের দোলন সংখ্যা মানে কি বুঝাইছি, 1 সেকেন্ডে অর্ধ দোলন কয়টা দেয়, দেখলাম 1 সেকেন্ডে অর্ধ দোলন একটা দেয়। তাহলে বলো তো 1 মিনিটে অর্ধ দোলন বা দোলন কয়টা দিবে, 60টি। আচ্ছা, তাহলে 1 ঘন্টায় দোলন দিবে কয়টি, 3600টি। তাহলে আমার একদিনে দোলন দিবে কয়টি, 36 ইন্টু 24 গুণ করলে আসবে 86,400টি দোলন দিয়ে থাকে একটা সেকেন্ড দোলক। ওকে, এই ইনফরমেশন গুলো আমার লাগবে এখন। ওকে, তো দেখো তো আমরা দেখতেছি কিছু এমসিকিউ এখানে একটু ফলো করব। আমরা দেখতেছি টি সমানুপাতিক রুট এল অথবা টি সমানুপাতিক 1/√জি। এই যে এখান থেকে এল এর সমানুপাতিক, জি এর ব্যস্তানুপাতিক। মাথা রাখবা এখানে যে বস্তুটা ঝুলে আছে তার ভর যদি এম হয়, তাকায় দেখো এখানে কোনো ভর নাই, তাহলে মাথায় রাখবা টি এম এর উপর নির্ভরশীল নয়। এই এমসিকিউটা আসে, নির্ভরশীল নয়, খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। তুমি কি 30 গ্রাম ঝুলাইছো নাকি 300 গ্রাম, এটা দেখার দরকার নেই। এটার উপর পর্যায়কাল ডিপেন্ড করেও না, পর্যায়কাল ডিপেন্ড করে এল আর জি এর উপর। ওকে, আচ্ছা, একটা জিনিস বলে রাখি, এইচএসসি তে এই সরল দোলক নিয়ে 3 থেকে 4 ঘন্টা ভিডিও আসবে, আমার অ্যাডভান্স সিরিজ চাইলে দেখে নিতে পারো, বিশাল লেকচার এটা। ওকে, তো এখানে যতটুকু লাগবে ততটুকু চেষ্টা করতেছি, যদি কঠিন মনে হয় আমাকে একটু কমেন্টে জানাই দিও, দরকার আমি আরেকটু রিলায়েবল ভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব। এটা তোমাদের ডিমান্ডের উপর ভ্যারি করবে। আর যদি মনে করো না স্যার আমাদের আরো লাগবে, সেটা আমাকে একটু জানাই দিও, আমি আরো মোর ডিটেইলস আলোচনা করব। ওকে, এখন আসো কিছু এমসিকিউ তোমাকে দিব। যে 1 নম্বর তোমাকে মনে করো বললো পৃষ্ঠ হতে উপরে চলে গেলা, পৃষ্ঠ হতে উপরে গেলে, পৃষ্ঠ হতে উপরে গেলে, তুমি পৃষ্ঠ হতে উপরে চলে গেছো। এখন দেখো তো আমরা জানি পৃষ্ঠ থেকে উপরে গেলে জি এর মান কমে, অভিকর্ষ স্তরের মান কমে, তাহলে উপরে গেলে জি এর মান কমবে। এখন দেখো তো জি এর মান কমা, দেখো ওর মান যদি কমে তাহলে ওর মান তো বাড়বে, কেন, ব্যস্তানুপাতিক, তাহলে টি এর মান পর্যায়কাল বাড়বে। ওকে, তো পর্যায়কাল বাড়া মানে আমরা বলতে পারি কি হয়ে যাবে, স্লো হবে, স্লো হবে। ওকে, একটু বুঝাই দিই, মনে কর আগে পর্যায়কাল ছিল 2 সেকেন্ড, এই যেভাবে গেছে ধরে নাও, এখন পর্যায়কাল মনে করো 6 সেকেন্ড, তাহলে কি হবে, যাবে আসবে, স্লো হয়ে গেল না। তাহলে পর্যায়কাল বাড়া মানে কি, স্লো। এখন যদি বলি পর্যায়কাল 0.5 সেকেন্ড, এই তো হবে, তাই না। তার মানে টি এর মান যদি কমে, একটু নোট করে নিও, টি কমলে ফাস্ট, টি কমলে ফাস্ট আর টি বাড়লে স্লো। এই কটা কনসেপ্ট একটু মাথায় রেখো, টি কমলে স্লো, সরি কমলে ফাস্ট, বাড়লে স্লো। ওকে, এরপর 2 নম্বর আসো,
পৃষ্ঠ হতে গভীরে গেলে কি হবে? গভীরে গেলে তো আমরা জানি পৃষ্ঠ হতে উপরে গেলেও কমে, নিচে গেলেও কমে, দুই দিকেই কমে, এগুলো আমরা জানি, একটু মাথায় রেখো। তো যেহেতু জি এর মান কমে গেছে, আবার টি বেড়ে গেছে, তো টি বেড়ে গেলে তুমি বলবো আবার স্লো হবে। ওকে, 3 নম্বর তোমাকে বলবে পৃষ্ঠ হতে এভাবে তোমাকে বললে পৃথিবীর কেন্দ্রে গেলে কি হবে? এই এমসিকিউটা দিলে অধিকাংশ স্টুডেন্টই পারবা না। পৃথিবীর কেন্দ্রে, পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত? 0। তাই আমরা বলতে পারি, দেখো তো, এই যে সামথিং বাই 0, সামথিং বাই 0 মানে 0, 0 দিয়ে যাই করবা সেটা কি, আর সরি, সামথিং বাই 0 মানে তো ইনফিনিটি, কি আসবে এখানে? ইনফিনিটি। ওকে, একটু সাইড নোট দিচ্ছি, দেখো t equals to 2 pi root of l by g এর মান 0, 0 দিয়ে যাই দিবে ইনফিনিটি, আনডিফাইন্ড। ওকে, তাহলে মাথা রাখবা এটা হচ্ছে অসীম। এই এমসিকিউটা তোমার আসবে পৃথিবীর কেন্দ্রে পর্যায়কাল কত? ইনফিনিটি। 4 নম্বর আপনাকে বলবে, 4 নম্বরে বলবে মুক্তভাবে পড়ন্ত বস্তু। ও এখানে আরেকটা এমসিকিউ আপনাকে দিবে, তাহলে ফ্রিকোয়েন্সি কত? বলবেন ফ্রিকোয়েন্সি মানে কত? 1/t। 1/t মানে কত? 1/infinity, 1/infinity মানে 0 হার্টজ। এই এমসিকিউটা আপনার আসবেই। পৃথিবীর কেন্দ্রে পর্যায়কাল কত? ইনফিনিটি। ফ্রিকোয়েন্সি কত? টি এর মান পাইছে ইনফিনিটি, 1/infinity মানে আমরা জানি 0। ওকে, এই জিনিসটা যদি আপনার না জেনে থাকেন আমাকে একটু কমেন্টে জানান, অথবা ডাউট সলভিং ক্লাস একটু বলেন, আমি এক্সপ্লেন করে দিব। আশা রাখি এতটুকু কমন সেন্স আপনাদের আছে, ম্যাথমেটিক্স আপনারা একেবারে দুর্বল না, বিশ্বাস রাখি, বাকিটা আল্লাহ ভরসা। না জানলে বললেন, লজ্জার কিছু নেই। এরপরে দেখেন মুক্তভাবে পড়ন্ত বস্তুর, মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে দেখো তো পর্যায়কাল কত হবে? ইনফিনিটি, সেম। তাহলে ফ্রিকোয়েন্সি কত আসবে? 1/t মানে কি? 1/infinity সমান সমান 0 হার্টজ। এই দুইটা এমসিকিউ উল্টাপাল্টা করে না, আমি একটু চেক করে ঠিক আছে কিনা। মুক্ত হয়ে পড়ন্ত বস্তু, হ্যাঁ ঠিক আছে, দেখেন আবার। তো টি ইকুয়ালস ইনফিনিটি কিভাবে হয় দেখেন। মুক্ত হয়ে পড়ন্ত বস্তু মানে কি? আমি এটাকে মনে করেন এভাবে ধরলাম, ছেড়ে দিলাম, সে পড়তে 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 মাটিতে পড়ে গেল। এখন সে আমার হাতে কত সময় পর আসবে? কখনো আসবে? কখনোই আসবে না। তাহলে ইনফিনিট টাইম পর সে আসবে না। তার মানে টাইম কত লাগবে? ইনফাইনাইট। কারণ আমরা জানি পর্যায়কাল মানে কি? যেখানে ছিল আবার সেখানে আসতে হবে। ও তো এখানে পড়ছে, তো পড়ছে, ও তো আর আগের জায়গায়, এই যে আমার আর আগের জায়গায় আসবে না। টাইম কত লাগবে? ইনফাইনাইট, অসীম। টাইমের পর টাইম চলে যাবে, তারপরও আসবে না, এই জন্য ইনফাইনাইট টাইম। আর ইনফাইনাইট টাইম যেহেতু হয়েছে, তাহলে ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু 1/infinite ইকুয়ালস টু 0 হার্টজ। ওকে, এই দুটো এমসিকিউ একটু মাথায় রাখেন, খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ দিয়ে দিচ্ছে আপনাদেরকে। 5 নম্বরে আপনাকে বলবে শীতকালে, শীতকালে বলবে স্লো হবে না ফাস্ট হবে? যে খেয়াল করেন, শীতকাল গরমকালের উপর তার এই যে জি নির্ভর করে না। ওকে, মাথা রাখবেন, জি নির্ভর করে উপরে গেছে না নিচে গেছে নাকি অক্ষাংশে গেছে, না এগুলোর উপর ডিপেন্ড করে। তো এখন শীতকালে আমরা জানি এই দৈর্ঘ্যের মানটা কি হয়ে যায়? হ্রাস পায়। আমরা বস্তুর উপর তাপের প্রভাব পড়ছিলাম, শীতকালে কি হয়? দৈর্ঘ্য সংকুচিত হয়। এখন দেখো তো, দৈর্ঘ্য যদি কমে যায় তাহলে পর্যায়কালও কমে যাবে, পর্যায়কালও কমে যাবে। আমরা জানি পর্যায়কাল কমে গেলে কি হয়? ফাস্ট হয়। তাহলে বলে দিবেন এখানে ফাস্ট হবে, দ্রুত চলবে। 6 নম্বর তাহলে বলবে তোমাকে গরমকালে কি হবে বা গ্রীষ্মকালে কি হবে? গরমকালে আবার কি হয়? এল এর মান বেড়ে যায়, কারণ টেম্পারেচার বাড়ে। তাহলে এল বেড়ে গেলে তো আবার টি বেড়ে যাবে, টি বেড়ে গেলে তুমি বলবো আবার স্লো হবে। এই 4-5টা এমসিকিউ, কয়টা? 6টা এমসিকিউ অলরেডি অ্যাড করেছি। এই 6টা এমসিকিউ মাথায় রেখেন, অনায়াসে আপনারা কমন পাবেন। এই বাইরে তোমার এসএসসি লেভেলের চেয়ে বেশি কঠিন করবে না। ওকে, তো এই পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নোট করে নিতে পারো। ওকে ওকে, এরপর আসো, এখান থেকে যে ম্যাথটা তোমাদের আসছিল আমি এটা সলভ করে দিই। সেটা হচ্ছে সেকেন্ড দোলকের সাহায্যে পাহাড়ের উচ্চতা নির্ণয়। মেবি এরকম একটা কিছু ম্যাথ দিছিল, কোন বোর্ডে জানি, ইন্টারমিডিয়েট ম্যাথ উঠে রেখে দিছে। তো দেখো এবার, মনে করো একটা সেকেন্ড দোলককে পাহাড়ের উপরে নিয়ে গেছে। পাহাড়ের হাইট কত? এইচ। খেয়াল করো, পাহাড়ের হাইট কত? এইচ। তো পৃষ্ঠে পাহাড়ে সেকেন্ড দোলকের পর্যায়কাল আমরা কত জানি? 2 সেকেন্ড। আর এই যে পাহাড়ের উপরে চলে গেল, এখন তার পর্যায়কাল কত? আমি জানি না। কেন? আমরা জানি পাহাড়ের উপরে গেলে জি কমে, জি কমলে কি? টি বেড়ে যায়, টি বাড়লে কি হয়ে যায়? স্লো। ওকে, আগে হয়তো একদিনে 86,400টা দিত, এখন একদিনে কয়েকটা কম দিবে,
কেন? সে স্লো হয়ে গেছে, উপরে উঠে ফেলছে। ওকে, একটু মাথা রেখো। তাহলে এখানে 2 সেকেন্ড মানে একদিনে কতটি দেয়? ৮৬,৪০০টি দোলন দেয় একদিনে। এখানে ৮৬,৪০০টি দিবে না, কেন? স্লো হয়ে গেছে, কমে গেছে, কয়েকটা কম দিবে। তো কতগুলো কম দিবে? তোমাকে বলবে পাহাড়ের চূড়ায় উঠার ফলে 400টি দোলন হ্রাস পায়। 400টি দোলন হ্রাস পায়। তাহলে দেখো তো পর্যায়কাল কত হবে। এখন তুমি দেখো পাহাড়ের উপরে ৮৬,৪০০ সেকেন্ডে কটা কম দিবে? 400টা কম দিবে। তাহলে পৃষ্ঠতে দিত ৮৬,৪০০ সেকেন্ডে ৮৬,৪০০টা দিত, মানে উপরে যাওয়ার ফলে বলছে 400টা কম দিতেছে। তাহলে ৮৬,৪০০ সেকেন্ডে 400টা কম দিবে। তাহলে এখন কটা দোলন দেয়? ৮৬,০০০টি দোলন দেয়। এতটি দোলন দেয় কয় সেকেন্ডে? একদিনে, অর্থাৎ ৮৬,৪০০ সেকেন্ডে। এখন পর্যায়কাল মানে কটা দোলন যাবে প্লাস আসবে, অর্থাৎ দুইটা অর্ধ দোলন মিলে একটা পর্যায়কাল। তাহলে বলবো সুতরাং দুটি দোলন দেয় কয় সেকেন্ডে? এইটাই পাশে চলে আসবে ৮৬,৪০০, উপরে চলে যাবে ৮৬,৪০০ ইন্টু 2। আমি মৌখিক নিয়ম করছি, তুমি তোমার মতো আস্তে আস্তে করো, সমস্যা নেই। তো এখানে মান আসবে ৮৬,৪০০ ইন্টু 2 ডিভাইডেড, সরি এখানে কি লিখলাম আবার, এটা ৮৬,০০০ ডিভাইডেড বাই ৮৬,০০০। তো সাইন্টিফিক মোডে যদি নর্মাল মোডে যদি নেই 2.0093 আসে, যে 3 বাদ দিলাম, এত সেকেন্ড। বাস, আমরা পাহাড়ের উপরে পর্যায়কাল বের করে ফেলতে পারছি। সেকেন্ড দোলকে, আগে সেকেন্ড দোলক ছিল, এখন সেকেন্ড দোলকের থেকে বেশি, দ্যাট মিন্স এখন আর সেকেন্ড দোলক নাই। এখন তোমাকে বলবো তাহলে পাহাড়ের উচ্চতাটা কত ছিল। ওকে, এখন এই জিনিসটা করার আগে তুমি একটু খেয়াল করো, আমি এই পাশে দেখাই দিচ্ছি। আমি একটু এখানে ম্যাথটা করবো, আগে একটু প্রমাণটা দেখাই দিই। দেখো, যখন পৃষ্ঠে ছিল তখন পর্যায়কাল কত? 2π√L/g। যখন উপরে উঠে গেছে তখন পর্যায়কাল আসবে t প্রাইম 2π√L/g প্রাইম। কেন? তুমি যখন উপরে গেছো এল তো চেঞ্জ করো নাই, সরল দৈর্ঘ্য যা ছিল তাই, জাস্ট উপরে উঠে ফেলছো। উপরে উঠে গেলে শুধু কমে গেছে কি? জি কমে গেছে, এই জন্য জি এর জায়গায় জি প্রাইম লিখছে। ওকে, অর্থাৎ পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ জি, উপরে হচ্ছে জি প্রাইম। এটা আমরা বল চ্যাপ্টারে দেখে আসছি, ক্লাসটা যারা জানে না এটা দেখে আসছেন। তো টি প্রাইম কে টি দ্বারা ভাগ করেন না, টি প্রাইম কে টি দ্বারা ভাগ করেন, তাহলে 2π√L চলে যাবে নরমালি। তার নিচে দাঁড়াবে কে? টি প্রাইম, মানে নিচে আসবে √জি প্রাইম, উপরে চলে যাবে জি। এই হচ্ছে তোমার ঘটনা। ওকে, আবার একটু খেয়াল করো কষ্ট করে, প্রমাণটা লাগবে না, একটু জেনে নাও, কারণ এগুলো বইতে নাই তো, হঠাৎ করে ম্যাথটা বোর্ডে দিয়ে দিছে আর কি। পৃষ্ঠে আমরা জানি gm/r², আর উপরে গেলে আমরা জানি gm বাই, আচ্ছা এত রচনা লেখার দরকার নাই, তুমি একটা কাজ করো, আমরা তো এটা সরাসরি মুখস্থই রাখছিলাম যারা বল চ্যাপ্টার ক্লাস পাইছিলা। জি প্রাইম ইকুয়ালস আমরা জানি r/r+h হোল স্কয়ার ইনটু জি। যারা জানেন না আমার বল চ্যাপ্টার লেকচারটা দেখে আসেন, এখানে প্রমাণটা দেখাই দিচ্ছি। ওকে, এখানে আর সময় নষ্ট করলাম না। তো এখন দেখেন আমার তো লাগবে এইচ এর মান, তো কিভাবে করব? জি প্রাইমকে জি দ্বারা ভাগ করে দিই, দেখেন কি আসে, জি প্রাইম বাই জি r/r+h হোল স্কয়ার আছে, হোল স্কয়ার না করে রুট করে দিলাম একবারে, বাস একটা লাইন কম করলাম, তুমি দেখো একটা লাইন বেশি করো। এখন তুমি তাকায় দেখো তো, তাহলে এখান থেকে আমি পরের লাইনে কি লিখতে পারি? এটাকে একটু উল্টায় দিই আমরা, একটু দেখো, এটাকে আমরা একটু উল্টায় দিই, তাহলে √g/g'(r+h) উপরে গেল, নিচে আসলো r। এবার যার যার নিচে r দিয়ে দাও, 1+h/r। ওকে, তো লসাগু করলে আবার আগের লাইনে আসবে একই জিনিস। তো এবার দেখো আমার তো h এর মান লাগবে, পাহাড়ের উচ্চতাই লাগবে। এখন তাকায় দেখলাম g/g' মানে কে? তাকায় দেখলাম t প্রাইম বাই t, এখান থেকে আসছে, এক হতে পাই, ঠিক আছে, সমান সমান 1+h/r। কোথা থেকে পাইছি? এক হতে। তো এখন দেখো আমার লাগবে এইটা, তাহলে h/r এই পাশে রাখলাম, আর এই পাশে নিয়ে গেলাম t প্রাইম বাই t -1। সুতরাং পাহাড়ের উচ্চতা সূত্র এস্টাবলিশড,
টি প্রাইম বাই টি মাইনাস 1 ইন্টু আর। এটা সরাসরি মুখস্থ রাখবেন এখন থেকে, যে পাহাড়ের উচ্চতা সূত্র কি দাঁড়াইলো, তাহলে পাহাড়ের উচ্চতা যদি বের করতে বলে, পাহাড়ের উচ্চতা h সমান সমান চলে আসবে টি প্রাইম বাই টি মাইনাস 1 ইন্টু আর। তো টি প্রাইম, এই দেখো পাহাড়ের চূড়ায় পর্যায়কাল আমরা কত বের করছি, 2.009, আর পৃষ্ঠে কত ছিল 2 সেকেন্ড মাইনাস 1, আর এর মান তো আমরা জানি 6400 কিলোমিটার। কিলোমিটার রাখলে কিলোমিটার অ্যান্সার আসবে, মিটার রাখলে মিটার অ্যান্সার আসবে, ভয় পায় না, আপনার যেটা ইচ্ছা আপনি করেন। 2.009 ভাগ 2 মাইনাস 1 ইন্টু 6400 করে দিলাম, প্রায় 28.8 কিলোমিটার। 28.8 কিলোমিটার এরকম একটা ম্যাথ আমাদের বোর্ডে আসছে। তো একটু ভালো মতো খেয়াল করেন, যদি টপিকটা বুঝে থাকেন আমি সৃজনশীলটা খুব সহজে বুঝাতে পারবো। জাস্ট এই কনসেপ্টটা আপনি একটু বুঝে নেন, তো স্ক্রিনশটটা নোট করে নেন, আর যদি না বুঝে থাকেন কয়েকবার একটু রিভিউ দেন কি বললাম। ওকে, তো আমাদের এই প্রমাণগুলো কোনো প্রয়োজন নাই, তুমি শুধু এই মুখস্থ রাখবা, পাহাড়ের উচ্চতা সমান সমান টি প্রাইম বাই টি মাইনাস 1 ইন্টু আর। বাস শুধু টি প্রাইম খুঁজবা, কিভাবে খুঁজবা, এই যে প্রশ্নে খুঁজবা যে কতটুকু হারায়, জাস্ট এটা পাইলেই হয়েছে, অঙ্ক শেষ। ওকে, মাথা রেখো। তো এরপর আসবে হচ্ছে আপনাদের এই টাইপ কমপ্লিট। আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে পরে তরঙ্গ শব্দ, তরঙ্গ আলোচনা করবে এরপরে। হ্যাঁ, তরঙ্গ। তো তরঙ্গ কাকে বলে আমরা সবাই জানি, যেটা একটা পর্যাবৃত্ত আন্দোলন, কণাগুলো নিজ স্থানে কাঁপতে থাকবে, বাট সেই কম্পনটা বা এনার্জিটা তার পাশের কণাকে ট্রান্সফার করবে। তো কিভাবে করবে এটা এখানে ডিটেলসে বললাম না, জাস্ট মাথায় রাখবো কণাগুলো নিজ স্থানে কাঁপবে, কাঁপার মাধ্যমে সে এনার্জিটা তার পাশের কণাকে দিবে, অর্থাৎ পাশের কণা আবার পাশের কণাকে দিবে, এইভাবে এই এনার্জিটা আস্তে আস্তে ট্রান্সফার হবে, কিন্তু কণা ট্রান্সফার হবে না, কণাগুলো নিজ স্থানে কাঁপতে থাকবে। ওকে, তো এই হচ্ছে তোমার সংজ্ঞা, যে পর্যাবৃত্ত আন্দোলন নিজ স্থানে কম্পিত হয়ে, কণাগুলো নিজ স্থানে কম্পিত হয়ে এক স্থান থেকে আরেক স্থানে শক্তি সঞ্চালন করতে পারে, তাকে আমরা বলি তরঙ্গ। ওকে, কণাগুলো নিজ জায়গায় থাকবে, কণা সঞ্চালন হবে না, এনার্জি সঞ্চালন হবে। ওকে, তো এই তরঙ্গকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি, এক হচ্ছে যান্ত্রিক তরঙ্গ, দুই হচ্ছে তাড়িৎ চুম্বক তরঙ্গ। কিছু এমসিকিউ গুলো দেখে নেন, এখন যা পড়বে এগুলো এমসিকিউ, রিটেন আসবে একটু বলে। তাড়িৎ চুম্বক তরঙ্গ, তাড়িৎ চুম্বক তরঙ্গ মানে কি, যে তরঙ্গের মাধ্যমের প্রয়োজন হয় না, মাধ্যমের প্রয়োজন হয় না তাকে আমরা বলি তাড়িৎ চুম্বক তরঙ্গ। আর যে তরঙ্গের মাধ্যমের প্রয়োজন তাকে আমরা বলি যান্ত্রিক তরঙ্গ। ওকে, তাহলে তরঙ্গ দুই ধরনের, যান্ত্রিক তরঙ্গকে বলবা শব্দ, ওর মাধ্যমে প্রয়োজন, তাড়িৎ চুম্বক তরঙ্গকে আলো। ওকে, তো তাড়িৎ চুম্বক তরঙ্গ নিয়ে ডিটেলস একটা আলোচনা হবে তোমার আলোর প্রতিফলনে। ওকে, ওখানে তার ইলেকট্রন কি বলে, তাড়িৎ চুম্বক তরঙ্গের যে বর্ণালী বা স্পেকট্রামটা আছে সেটা আমরা লিখে দিব, যে গামা রে, এক্স রে, আল্ট্রাভায়োলেট, ভায়োলেট, ভিজিবল লাইট, ইনফ্রারেড, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ, এই যে সিকোয়েন্সটা কিভাবে তৈরি হলো এই ডিটেলস আমরা আলোচনা করব, এই চ্যাপ্টার আর করব না। ওকে, প্রচুর এমসিকিউ আসবে, এটা আলোর প্রতিফলন থেকে দেখবো। তারপর এই দুইটা জিনিস মাথা রাখবা। এখন এই দুইটার মধ্যে একটু কম্পেয়ার করব, খুবই খুবই কমন একটা কম্পেয়ার দেখাবো, সেটা হচ্ছে কিছু বৈশিষ্ট্য আছে, যেমন আলোর কিছু বৈশিষ্ট্য আছে, যেমন মনে করো আলোর প্রতিফলন ঘটে, আলোর প্রতিসরণ ঘটে, আলোর উপরিপাতন ঘটে, এই উপরিপাতনের ফলে যেটা তৈরি হয় তাকে বলে আসলে ব্যতিচার বা সংঘাত, ইন্টারফারেন্স, ইন্টারমিডিয়েট এগুলো আসবে, জাস্ট টার্মগুলো 9 শিখে রাখো। ব্যতিচার হয়, অপবর্তন হয়, সমবর্তন হয়, তারপরে তোমার বিচ্ছুরণ হয়। ওকে, ইন্টারমিডিয়েট এগুলো সব বিস্তারিত আসবে। এই হচ্ছে তোমার আলোর মোটামুটি বৈশিষ্ট্য। এখন তোমাকে বলবে শব্দেরও কি সেম বৈশিষ্ট্য থাকে, দেখি, শব্দের প্রতিফলন থাকে, শব্দের প্রতিসরণ থাকে, শব্দের উপরিপাতন আছে, শব্দের ব্যতিচারও আছে, কিন্তু শব্দের অপবর্তন নেই, শব্দের সমবর্তন হয় না। ওকে, আর বিচ্ছুরণ তো হয়ই না। ওকে, তো এই জিনিসটা হয়। শব্দের আবার আরেকটা বৈশিষ্ট্য হয়, চমৎকার বৈশিষ্ট্য, সেটা হচ্ছে শোষণ। তো শোষণ কিন্তু ওরও হয়, শোষণাঙ্ক যেটা বলি আর কি।
ওকে, তো এগুলো একাডেমিক সেকশনে, এফআরবি সেকশনে এগুলো সংযুক্ত করলাম না, এগুলো আমরা একাডেমিক যে সেকশন গুলো থাকবে অ্যাডভান্স সিরিজে এসএসসি লেভেলে এগুলো অ্যাড করা থাকবে যে শোষণাঙ্ক কত হবে। ওকে, তো জাস্ট টার্মটা মাথায় রাখো, আর শব্দের এই বৈশিষ্ট্যগুলো ফলো করে, বাকিগুলো ফলো করে না। সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে নাও, প্রচুর এমসিকিউ আসবে। এরপর আসো শব্দ তরঙ্গকে আবার দুই ভাগে ভাগ করা যায়, অনুদৈর্ঘ্য, এটা কি অনুপ্রস্থ, অনুদৈর্ঘ্য, এটা হবে কি অনুপ্রস্থ। তো অনুদৈর্ঘ্য মানে কি মাথা রাখবা, অনুদৈর্ঘ্য মানে হচ্ছে তরঙ্গ যেদিকে সঞ্চালিত হবে কণাগুলো সঞ্চালনও সেদিকে হবে, অর্থাৎ সংকোচন প্রসারণ সমান্তরালে থাকবে, সমান্তরালে। ওকে, আর অনুপ্রস্থটা কি হবে, তরঙ্গগুলো যেদিকে কম্পিত হবে তার সাথে সমকোণে, সমকোণে তরঙ্গ সঞ্চালিত হবে। ওকে, তাহলে ও যাবে কিভাবে, সমকোণে, এভাবে মাথা রাখবা, আর ও যাবে কিভাবে, সমান্তরালে। জাস্ট এই দুইটা টার্ম মাথা রাখলেই সংজ্ঞাগুলো চলে আসে। এখানে আরো টার্ম থাকতে পারে, যেমন এটাকে আট তরঙ্গ বলে, এটাকে দীঘল তরঙ্গ বলে, টার্ম বিভিন্ন আসতে পারে, বাট একই জিনিস। বাট যেই টার্মই ইউজ করো না কেন, তরঙ্গের গ্রাফ এরকমই হয়। ওকে, এরকমই হয়। সরি, ধরো এই পর্যন্ত রাখো, ধরো না এটা হচ্ছে তোমার টাইম, আর এটা হচ্ছে তোমার মনে করো বিস্তার বা স্মরণ, যাই বলো না কেন। ঠিক আছে, এখন তোমাকে বললো যে এখানে তরঙ্গ দৈর্ঘ্য কত, পর্যায়কাল কত, এগুলো নিয়ে ম্যাথ আসবে। তবে কিছু সংখ্যা তুমি একটু নিজ দায়িত্বে একটু পড়ে নিবা, খুবই সিম্পল। যেমন মনে করো পর্যায়কাল কাকে বলে, স্পন্দন কি, তরঙ্গ বেগ কি, তরঙ্গ দৈর্ঘ্য কি, তারপর তোমার দশা কি, তারপর তোমাকে বলতে পারে তীব্রতা। তীব্রতা যদি আমি পড়াবো এটা সমস্যা নাই, এই রিলেটেড যে টার্ম গুলো আছে অবশ্যই সংখ্যাগুলো একটু দেখে নেবেন। ওকে, এগুলো সারার জন্য রেখেন না, তো দেখে নেবা। এখন যেটা বলতে চাচ্ছি, তরঙ্গ দৈর্ঘ্য কি, তরঙ্গ দৈর্ঘ্য মানে হচ্ছে আমরা জানি একটা পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করতে যেই পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাকে আমরা বলি তরঙ্গ দৈর্ঘ্য। তো পূর্ণ স্পন্দন মানে কি, যেখানে ছিল আবার যদি সেখানে চলে আসে তাকে বলি পূর্ণ স্পন্দন। ওকে, ধরে নাও সে এখানে ছিল, ভালো মতো খেয়াল করে এখানে ছিল, তাহলে এখান থেকে ঘুরে আবার আগের জায়গায় আসতে, এই যে এটা হবে একটা পূর্ণ স্পন্দন, এটা হবে তোমার একটা ল্যামডা। তুমি বললো স্যার এখানে না, এটা এটা এক জিনিস না, ভালো মতো একটু খেয়াল করো, আমি এই জিনিসটা জুম করে তোমাকে বুঝাইতেছি, ভালো মতো খেয়াল করো যে এইটা আর এইটা এক জিনিস নয় কেন। মনে করো তুমি এখান থেকে যাত্রা আরম্ভ করছো, যে এখান থেকে যাত্রা আরম্ভ করছো, এখন দেখো এখান থেকে এখানে, দেখো তো আবার এখান থেকে এখানে ঘুরে আসা মানে কি, তুমি এখানে গেছো এদিকে, খেয়াল করো আমরা জানি বৃত্তাকার পথে ঘুরলে বেগ বা স্মরণের দিক থাকে স্পর্শক বরাবর, তাহলে দেখো তুমি এই বরাবর ঘুরছো আবার এখানে আসছো, কিন্তু এখানকার দিকটা এখন নিচের দিকে, তাহলে দেখো দুজনের দিক কিন্তু আলাদা। ওকে, তোমার কাছে মনে হইতে পারে ও এখানে এখানে আসছে, একই তো দশা না, ওর ডিরেকশন উপরে, ওর ডিরেকশন নিচে, তাকায় দেখো দুইজন বিপরীত দশায় আছে। ওকে, তাহলে বিপরীত দশা মানে দেখো তো তাদের মধ্যবর্তী কৌণিক সরণ কত, 180 ডিগ্রি। ওকে, তাহলে মাথা রাখবা 180 ডিগ্রি, আর এইখানে যাইতে, এই যে এখান থেকে এখানে যাইতে কত ডিগ্রি লাগলো, 90। তাহলে মাথা রাখবা যে এখান থেকে এখানে আসতে কৌণিক সরণ হচ্ছে 90 ডিগ্রি, আমি দেখা দিচ্ছি 90 ডিগ্রি, আর এখানে আসলে হবে 180 ডিগ্রি বা পাই, তাহলে এখানে হবে 270, এখানে হবে 360, 2 পাই, এভাবেই চলতে থাকবে। ওকে, তাহলে মাথা রাখবা এই যেখান থেকে না আসছে বিপরীত দশা, আবার যখন সে এইখান থেকে আবার এখানে যাবে তখন সমদশা, দেখো এইখান থেকে এখানে, তখন দেখো আবার সমদশা, কেন সে উপরের দিকে যাচ্ছে, ওরও ডিরেকশন উপরের দিকে, তাহলে ওরা হচ্ছে সমদশায় আছে, তার মানে আগের পজিশনে চলে আসছে, দেখো আগের পজিশনে চলে আসছে। এই এমসিকিউ গুলো প্রচুর পরিমাণ আসে, তোমাকে জাস্ট পয়েন্ট গুলো দিবে এ বি সি ডি ই এফ, বলবে কোনটা সমদশা, অধিকাংশ স্টুডেন্ট ভুল করে। আমি একটু তোমাকে দরকার একটা এমসিকিউ দিয়ে দিই, দেখো তোমাকে বলবে কোনটা সমদশায় আছে, ধরে নাও সাপোজ এ, ধরে নাও এটা হচ্ছে বি, এটা হচ্ছে ধরে নাও সি, এটা ডি, এটা ই, এটা এফ। আচ্ছা এখন দেখো যে এখানে তোমাকে বলবে কারা সমদশায় আছে, তো একটু খেয়াল করো, ধরো তুমি এখান থেকে এখানে গেছো, এখন কোন দিকে ডিরেকশন, নিচের দিকে, এটা নিচের দিকে, এটাও নিচের দিকে,
এই যে এটা হচ্ছে আবার উপরের দিকে, এটা উপরের দিকে, এটা উপরের দিকে, এই যে নিচের দিকে আবার। এইভাবে ডিরেকশন গুলো তোমার হিসাব করতে হবে। দেখো একটু বুঝানো, এটা এমসিকিউ তে আসবে, এই ছোট ছোট জিনিসগুলো এমসিকিউ তে আসে। ওকে, এখন দেখো সমদশা, দেখো তো কোন দিকে, নিচের দিকে, ও কোন দিকে নিচে, ও কোন দিকে নিচে, তাহলে এখানে সমদশা আছে তোমার এ সি ই, এরা সমদশা। ওকে, আবার দেখো তো উপরের দিকে ওই যে ও কিন্তু উপরের দিকে, তাহলে বিডিএফ, বিডিএফ এরা হচ্ছে সমদশা। ওকে, মাথায় রাখো এরা হচ্ছে কি সমদশা। আর ও হচ্ছে নিচে, ও হচ্ছে উপরে, তাহলে ওরা হচ্ছে বিপরীত দশা। তার মানে এখান থেকে এখানে হচ্ছে 180 ডিগ্রি ডিফারেন্স। ঠিক আছে, মাথা রাখবা। এখন সিমিলারলি যদি এইভাবে তোমাকে দেওয়া হয়তো এইভাবে যদি তোমাকে দেওয়া হয়তো, সাপোজ ধরে নাও ডাব্লিউ এক্স ওয়াই জেড, তারপরে পি, এখানে দিল মনে করো কিউ, এই নামগুলো দিল, এটা ধরে নাও আর। ওকে, এই নামগুলো দিছে। এখন তোমাকে বলছে সমদশা কারা। দেখো ও কোথায় আছে, উপরের দিকে, উপরের দিকে। ও কোন দিকে, নিচে। ও কোন দিকে, দেখো উপরের দিকে। ও নিচে, ও উপরে, দেখো উপরের দিকে। ও নিচের দিকে, ও উপরের দিকে। দেখো উপরের দিকে তাহলে কারা আছে, ডাব্লিউ ওয়াই পি আর। দেখো ডাব্লিউ ওয়াই পি আর, এরা হবে সমদশা। আর নিচের দিকে কারা, এক্স জেড কিউ, তাহলে হবে এক্স জেড কিউ, এরা হবে সমদশা সব। ঠিক আছে, এভাবে মাথা রাখবা। সহজ কথা, 180 ডিগ্রি ডিফারেন্সে থাকলে বিপরীত দশা, আর যে 360 ডিগ্রি হয় সমদশায় চলে আসবে। ওকে, তো এই হচ্ছে তোমার এমসিকিউ, প্রচুর পরিমাণে আসে। এই পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নিজের মতো করে নোট করে নাও, সুন্দর মতো নিজের মতো করে নোট করে নাও। এখন তোমাকে বলবে যে তরঙ্গ দৈর্ঘ্য সাপোজ কত বের করতে বলবে, তো কিভাবে বের করবো। দেখো আমাকে মনে করো সাপোজ এই পুরা মানটা বলে দিছে 5 মিটার, এখন বলছে তরঙ্গ দৈর্ঘ্য কত। এখন তুমি জানো একটা পূর্ণ স্পন্দন, যেখান থেকে শুরু করছে এই পর্যন্ত একটা পূর্ণ স্পন্দন, আবার এখান থেকে শুরু করছে এই পর্যন্ত একটা পূর্ণ স্পন্দন। কেন পূর্ণ স্পন্দন, এটা সমদশা চলে আসে, একটু আগে আলোচনা করছি। আর ধরো নয় এইখান থেকে যেখানে আসবে এই পর্যন্ত একটা। দেখো তাহলে কয়টা পূর্ণ স্পন্দন হইলো, 2টা পূর্ণ স্পন্দন আর একটার কি অর্ধেক। তাই দেখো ল্যামডা প্লাস ল্যামডা, 2 ল্যামডা প্লাস ল্যামডা বাই 2 সমান সমান কত দিছে, 5 ল্যামডা। এখান থেকে জাস্ট লসাগু করব, সমাধান করব। 5 ল্যামডা বাই 2 ইকুয়ালস টু 5, তাহলে ল্যামডা ইকুয়ালস টু কত মিটার, 2 মিটার। সলভ। এভাবে তোমার ছোট ছোট এমসিকিউ চলে আসবে। আবার তোমাকে এভাবে বলতে পারে এখান থেকে যেখানে আসছে, এখানে যা আসছে এই পর্যায়কাল ধরে নাও 4 সেকেন্ড। কয় সেকেন্ড, 4 সেকেন্ড। তাই দেখো তো কয়টা পূর্ণ স্পন্দন হয়েছে, একটা, 2টা, আরেকটা কিন্তু অর্ধেক। ওকে, তাহলে এখানে কি আসবে, 2t প্লাস t বাই 2 সমান সমান কয় সেকেন্ড বলছি, 4 সেকেন্ড। তো 2 দুগুণা 4t, 5t, তাহলে 5t বাই 2 সমান সমান 4, তাহলে t ইকুয়াল টু চলে আসবে তোমার 8/5 এত সেকেন্ড। তাহলে ফ্রিকোয়েন্সি কত আসবে, 1/t, উল্টা দাও 5/8 সেকেন্ড। ওকে, এখন যদি বললে তোমার ইয়া কত, শব্দের বেগ কত, তাহলে b ইকুয়াল টু দেখো f ইনটু ল্যামডা, f ইনটু কি ল্যামডা, জাস্ট f আর ল্যামডা গুণ করে দিব। এইভাবে তোমার প্রচুর এমসিকিউ আসবে। মোটামুটি এমসিকিউ তোমাকে আইডিয়া দিয়ে দিলাম যে কিভাবে তোমার আসতে পারে। তো এগুলো সুন্দর সুন্দর করে স্ক্রিনশট দিয়ে নোট করে রেখে দিতে পারো। ওকে ওকে, তো মোটামুটি আমাদের এগুলো আইডিয়া হয়ে গেছে। আর আমরা জানি শব্দ কি তরঙ্গ, যান্ত্রিক তরঙ্গ, মাধ্যম প্রয়োজন, প্লাস শব্দ কি তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ, অনুপ্রস্থ নয়। ওকে, এমসিকিউগুলো মাথায় রেখো। এরপর তোমার জন্য আয়োজন করা হয়েছে, এখানে রাখছি হচ্ছে কি ভি ইকুয়ালস টু এফ ল্যামডার যে প্রবলেম সেগুলো দেখবো। দেখো ধরুন একটা তরঙ্গ, অনেক পর্যন্ত আসছে। ওকে, তো 2টা তরঙ্গ আছে। এখন ধরে নিলাম যে এখানে পর্যায়কাল টি সময়, টি ছোটতে টি লিখি, টি সময় পূর্ণ স্পন্দন সংখ্যা, পূর্ণ স্পন্দন বা দোলন সংখ্যা, স্পন্দন সংখ্যা ধরে নিলাম n। ওকে, তাহলে সুতরাং একক সময়, কি সময়, একক সময়ে পূর্ণ স্পন্দন সংখ্যা কত আসবে, n/t। ওকে, আর এইটাকে আমরা বলি কম্পাঙ্ক। কি বলি, কম্পাঙ্ক। তাহলে f সমান সমান n/t। ওকে, এখন যদি এরকম হয় একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন দিতে, কয়টি,
n ইকুয়ালস টু 1 হলে, অর্থাৎ একটি পূর্ণস্পন্দন হলে তখন f ইকুয়ালস টু লিখি বড় হাতের টি। কেন? একটা দিতে যে সময় লাগে, একটা স্পন্দন দিতে যে সময় লাগে তাকে বলে পর্যায়কাল। এই যে তাদের মধ্যে রিলেশন, যেটা অলরেডি এর আগে ইউজ করছি। এটা 2 মার্কসের জন্য তোমাদের কোন বোর্ডে জানি আসছিল। ওকে, তো এটা ছোট্ট করে আমি প্রমাণ করে দিছি। এখন দেখো, আমরা তো আরেকটা ইকুয়েশন আমরা সবাই জানি, এই v ইকুয়ালস টু কি জানি স্যার? f ল্যামডা। এই জিনিসটা নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। তো দেখো কি ঘটনা হইতে পারে। এক, তোমার কাছে বলতে পারে দুইটা মাধ্যম, একটু ভালো মতো বুঝানো, কনসেপ্টটা বুঝানো, ম্যাথ তুমি ইজিলি পারবা, টেস্ট পেপার দেখতে যাও না, নিজে সলভ করবা। আরেকটা হইতে পারে দুইটি বস্তু। তো এই ম্যাথ করার সময় আমি একটা ছন্দ শেখাই, বস্তু দুইটা হলে মাধ্যম একটা, মাধ্যম দুইটা হলে বস্তু একটা। অর্থাৎ মনে করো তুমি দুইটা মাধ্যম নিছো, তাহলে একটা বস্তুকে একবার বায়ুতে নাড়ায় দেখবা কি অবস্থা, আরেকবার তুমি পানিতে নাড়ায় দেখবা কি অবস্থা। তাহলে বস্তু তো একটা, মাধ্যম দুইটা। ওকে, আর যদি মাধ্যম একটা হয় তখন আমরা কি করব? এটাকে নাড়ায় দেখবো কি হয়েছে, এটাকে নাড়ায় দেখবো কি হয়েছে, দুইটা বস্তু নিয়ে কাজ করে। এই হচ্ছে তোমার বেসিক কনসেপ্ট। তাহলে মাথা রাখবা, দুইটা মাধ্যম একটি বস্তু, একটি বস্তু, দুটি বস্তু একটি মাধ্যম। এই কনসেপ্টটা মাথায় থাকতে পারলে ম্যাথ ইজি, ম্যাথ তো আমরা করবই। ওকে, তো দেখো দুইটা মাধ্যম একটা বস্তু, তার মানে দুইটা মাধ্যম, তাহলে v1 ইকুয়ালস টু আমরা কি লিখবো? f ল্যামডা, এবং v2 ইকুয়ালস টু লিখবো f ল্যামডা 2। ওকে, কেন f লিখছি? কারণ এই যে একটা বস্তু, বস্তুতে একটাই, তুমি বায়ুতে নাও আর পানিতে নাও, যেখানে নাও বস্তুতে একটাই, তাহলে কম্পাঙ্ক ফিক্সড। তো যেহেতু কম্পাঙ্ক ফিক্সড, তাহলে এখান থেকে লিখতেই পারি v1 বাই v2 সমান সমান ল্যামডা 1 বাই ল্যামডা 2। বাস, এভাবে আমরা ম্যাথ সলভ করে দিব। সিমিলারলি যদি তোমাকে বলে বস্তু দুইটা, আবার লেখো v1 ইকুয়ালস টু f1 ল্যামডা 1, v2 ইকুয়ালস টু f2 ল্যামডা 2। পরে দেখলাম মাধ্যম কয়টা? একটা। যেহেতু একটাই মাধ্যম, তাহলে উভয় বস্তুর ক্ষেত্রে শব্দের বেগ কি থাকবে স্যার? কেন? আমি দুইটাকে একই মাধ্যমে কাঁপাইছি, তার শব্দের বেগ যদি এক থাকে, তাহলে এখান থেকে লিখতেই পারি f1 ল্যামডা 1 সমান সমান f2 ল্যামডা 2। এইভাবে তোমার ম্যাথ সলভ করতে হবে। ওকে, এরপর আসো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা তোমাকে বলবে, তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য যদি দেওয়া থাকে প্রশ্নে। এই ম্যাথগুলো অনেকে ভুল করে ফেলে। তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য যদি থাকে, ডেল ল্যামডা দিয়ে দিছে, এখন ডেল ল্যামডা ক্ষেত্রে সমস্যা, ল্যামডা 1 মাইনাস ল্যামডা 2 লিখবো নাকি ল্যামডা 2 মাইনাস ল্যামডা 1 লিখবো? এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো কখন কোনটা লিখবা, কনসেপ্টটা ক্লিয়ার রেখে দাও। দুইটা রাস্তা। এক, তুমি যদি দেখো এই কন্ডিশনটা হয়েছে, দুটি মাধ্যম, প্রশ্ন দেখছো কয়টা মাধ্যম? দুইটা মাধ্যম। যেহেতু দুইটা মাধ্যম, তাহলে তোমার কনফার্ম থাকতে হবে বস্তু কয়টা? একটা। ওকে, তাহলে আমরা জানি এখানে বস্তু যেহেতু একটা, তাহলে f কনস্ট্যান্ট, তাহলে v সমানুপাতে কি আসবে? ল্যামডা। তাহলে দুইটা মাধ্যম মানে আমরা এইভাবে সুন্দর মতো নোট করে দিতে পারি তোমারে, দুইটা মাধ্যম মানে f ধ্রুব। এইভাবে শর্টকাট লেখা নিও। দুইটা মাধ্যম, বস্তু একটা, তাহলে f ধ্রুব থাকবে। f বস্তু চেঞ্জ হয় না, কম্পাঙ্ক চেঞ্জ হয় না, তাহলে v সমানুপাতে কি আসলো? ল্যামডা। তাহলে এখন তুমি দেখবা দুইটা মাধ্যম থাকলে দেখবা কোন মাধ্যমের বেগ বেশি, প্রশ্ন দেখবা কোন মাধ্যমের বেগ বেশি, যেই মাধ্যমের বেগ বেশি ওই মাধ্যমের কি হবে? ল্যামডা বেশি থাকবে। বাস, তারপর তুমি লিখবা বড় মান মাইনাস ছোট মান। ওকে, তাহলে লিখবা যে মাধ্যমের বেগ বেশি ওই মাধ্যমের কি? ল্যামডা বেশি। বুঝতে পারছি? জাস্ট মানটা বসাই দিও। আর যদি প্রশ্ন দেখো না, দুইটা বস্তু আছে, অর্থাৎ দুইটা কম্পাঙ্ক আছে, মাধ্যম একটা, তাহলে মাধ্যম একটা মানে এখন কে ধ্রুব? v ধ্রুব। এখন যদি এখানে v ধ্রুব হয়, দেখো f আর ল্যামডা সম্পর্ক, ল্যামডা এই পাশে চলে আসবে, f সমানুপাতিক 1 বাই ল্যামডা। এখন তুমি প্রশ্ন খুঁজবা যে দুইটা বস্তু দিছে কার কম্পাঙ্ক কম, কার কম্পাঙ্ক কম, যার কম্পাঙ্ক কম তার তরঙ্গ দৈর্ঘ্য কি? বেশি। তারপর তুমি লিখবা বড় তরঙ্গ দৈর্ঘ্য মাইনাস ছোট তরঙ্গ দৈর্ঘ্য। ওকে, তাহলে মাথা রাখবা এখানে যার f কম থাকবে, f কম থাকবে, তার ল্যামডা কি থাকবে? বেশি থাকবে। ওকে, জিনিসটা মাথায় রেখো। তাহলে এভাবে লিখে দিতে পারি, এটা সুন্দর হয় নাই, যার এফ কম তার ল্যামডা বেশি, এভাবে লিখে দিই, যার এফ কম তার ল্যামডা বেশি। বাস, তারপর তুমি লিখবা বড় মান মাইনাস ছোট মান, এখানে লিখবা যার বেগ বেশি, যার বেগ বেশি তার ল্যামডা বেশি, তার ল্যামডা বেশি। এইভাবে তোমার কনসেপ্ট গুলো নিয়ে এসে তারপর বসাবা বড় মান মাইনাস ছোট মান। তারপর ছোট তো তুমি জানো, ল্যামডা 1 এর পরিবর্তে কি লিখবা, ল্যামডা 2 পরিবর্তে কি লিখবা, বসায় দাও।
ওকে, এইভাবে তোমার যে কোনো প্রবলেম সলভ হয়ে যাবে। সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে, তো আশা রাখি স্ক্রিনশট দিয়ে নোট করে ফেলছো। এখন জাস্ট তোমাকে দুই একটা ম্যাথ দেখা এই টপিকটা ক্লোজ করে দিব। জাস্ট কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়ে গেছে, জাস্ট দুইটা ম্যাথ করাবো আইডিয়া দেওয়ার জন্য, আর কিছু না। আমি জাস্ট মুখে মুখে বলতেছি। ধরো নাও পি একটা মাধ্যম, আর ধরো নাও কিউ একটা মাধ্যম। কনসেপ্টটা বুঝানো তোমাকে বলছে পি মাধ্যমে শব্দের বেগ ধরে নাও 300 মিটার পার সেকেন্ড, আর কিউ মাধ্যমে শব্দের বেগ ধরে নাও 340 মিটার পার সেকেন্ড। এখন তোমাকে বলছে এদের যে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা পি আর ল্যামডা কিউ এর মান দিয়ে দিচ্ছে 0.2 মিটার। তো অ্যাপ্রক্সিমেট কেন দিচ্ছি, কে বড় এটা এখনো জানি না, বড় মান মানে ছোট মান লিখবো, কিন্তু প্রশ্ন বলছে তাদের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 0.2 মিটার। এখন প্রশ্ন বলছে যে কিউ মাধ্যমে, এই যে কিউ মাধ্যমে 50 কম্পনে কত দূর যাবে, 50 কম্পনে কত দূর যাবে, এই যে তোমার কোয়েশ্চেন। তাহলে 50টা কম্পন মানে এন এর মান 50 দিছে। এখন তোমাকে বলছে কত দূর যাবে, মানে s ইকুয়ালস টু হোয়াট। ওকে, এই যে তোমার প্রশ্ন। এখন দেখো কত ইজিলি মেনটেন করা যায়। এখন আমরা জানি যেই মাধ্যমে অতিক্রান্ত দূরত্ব চাবে সেই মাধ্যমে কম্পন সংখ্যা লাগবে এবং সেই মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য লাগবে। ওকে, এটা একটু বুঝাই দিই। ব্যাপারটা এরকম দেখো, তরঙ্গের অতিক্রান্ত দূরত্ব মানে s ইকুয়ালস টু n ল্যামডা, মুখস্থ রেখো। কিভাবে আসছে একটু বুঝাই দিই। দেখো তো এখানে কয়টা ল্যামডা হয়েছে, একটা, দুইটা, তিনটা। ওকে, এখান থেকে একটা, কয়টা হলো, চারটা। কয়টা ল্যামডা, চারটা ল্যামডা। তাহলে আমি বলতে পারি তরঙ্গের অতিক্রান্ত দূরত্ব সমান সমান 4টা ল্যামডা সমান। ওকে, এইভাবে তোমার অতিক্রান্ত দূরত্ব বের করে, যে যে মাধ্যমে অতিক্রান্ত দূরত্ব বের করবা তার ল্যামডা কত আর কয়টা পূর্ণ স্পন্দন দিছে, জাস্ট গুণ করে দাও। ওকে, আশা রাখি কনসেপ্টটা বুঝাইতে পারছে। একটু নোট করে নিও, নিজ দায়িত্বে নোট করে নিও, এগুলো ফান্ডামেন্টাল। তাহলে এখন আমার চাইছে কিউ মাধ্যমে অতিক্রান্ত দূরত্ব। এখন দেখলাম কিউ মাধ্যমে অতিক্রান্ত দূরত্ব বের করতে চাইলে কিউ মাধ্যমে ল্যামডা লাগবে, এটা তো আমার দেয় নাই, এখন বের করব। দেখো প্রশ্ন বলছে শর্ত মতে কে বড় আমি জানি না, ল্যামডা মাইনাস ল্যামডা সমান সমান 0.2। এখন দেখতেছি মাধ্যম কয়টা, দুইটা, তাহলে বস্তু কয়টা, একটা। তাহলে দেখো তো বস্তু একটা মানে এফ কনস্ট্যান্ট, ভি সমানুপাতিক ল্যামডা, তাহলে যার বেগ বেশি তার ল্যামডা বেশি। ওকে, কনসেপ্ট কি বুঝতে পারছি? এখন দেখো বেগ বেশি কার, কিউ মাধ্যম, তাহলে কিউ মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, পি মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য কম। এই জিনিসটা তুমি বুঝা নিও। যেহেতু সাইড নোট দিতে পারো ভি সমানুপাতিক ল্যামডা, সাইড নোট দিলেও দিতে পারো নাও দিতে পারো, সমস্যা নেই। ওকে, এখন ল্যামডা ইকুয়ালস টু আমরা জানি ভি বাই এফ, তাহলে ভি কিউ বাই এফ মাইনাস ভিপি বাই এফ। এফ কেন এক লিখছি, কারণ বস্তু একটা। ওকে, কম্পাঙ্কে এক থাকবে, তাহলে এখান থেকে 1 বাই এফ কমন নিয়ে নাও, থাকলো কে ভি কিউ মাইনাস ভিপি 0.2। এখন দেখো তো এফ এফ নিচে আর ভি কিউ কত, 340 মাইনাস 300, তাহলে আসলো কত আলটিমেটলি 40 সমান সমান 0.2। তাহলে এফ সমান সমান 40 বাই 0.2। 40 বাই 0.2 যদি আমরা করি, 40 ভাগ 0.2, 200 কত আসবে এখানে, 200 হার্টজ। ওকে, এটা পেয়ে গেছি আমরা। এখন দেখো আমার তো লাগবে কিউ মাধ্যমে ল্যামডা, তাহলে এখন লিখবা আমরা জানি ভি কিউ সমান সমান এফ ল্যামডা কিউ, এফ ল্যামডা কিউ। ভি কিউর মান প্রশ্ন দিয়েছে 340, এফ এর মান মাত্র বের করলাম 200, এখান থেকে ল্যামডা কিউ নিয়ে আসবো, তাহলে ল্যামডা কিউ সমান সমান লিখতে পারি 340 বাই 200, 0 0 চলে যাবে। আমি যদি 2 দিয়ে করি 17 বাই 10, দ্যাট মিনস 1.7 মিটার। ওকে, জাস্ট এই মানটা এখানে বসায় দাও। এন কয়টা পূর্ণ স্পন্দন, 50টা, মান কত 1.7। তো 1.7 মানে কত আসবে এখানে, 17 50 585 মিটার। ওকে, 1.7 ইন্টু 50, হ্যাঁ 85 মিটার। তাহলে অ্যান্সার কত আসলো, 85 মিটার দূরত্ব অতিক্রম করবে। এই দেখো কত ইজিলি এই পার্থক্যের কনসেপ্ট গুলো বুঝে ফেলতে পারি যদি কনসেপ্টটা তোমার জানা হয়ে থাকে। ওকে, তো সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে একটা নোট করে নিতে পারো। আমরা আরেকটা প্রবলেম দেখব। ওকে, তো এরপরে দেখো আরেকটা ম্যাথ করে এই টপিকটা ক্লোজ করে দিব। মোটামুটি সেম টাইপের ম্যাথই, জাস্ট কনসেপ্ট গুলো দেখো, বুঝতে পারলে বোর্ড কোয়েশ্চেন ইজি।
তো এখন তোমাকে বললো দুইটা মাধ্যম, সাপোজ আগের মতো, একটা বায়ু আর একটা মনে করো পানি। তো এখন বায়ুতে ধরো ভি অফ এয়ার বলে দিচ্ছে 300, ধরো না 300 মিটার পার সেকেন্ড, বা কত দেবো 350 ধরলাম, 350 মিটার পার সেকেন্ড। এখন তোমাকে বলছে তাদের মধ্যে যে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, বায়ু আর পানির পার্থক্য 4.18 মিটার প্রশ্ন বলছে। এবং বলছে দেখো যেহেতু দুইটা মাধ্যম, তাহলে বস্তু কয়টা? একটা। তাহলে বস্তু একটা, বস্তু কমন বস্তু, এই কমন বস্তুর কম্পাঙ্ক দিয়ে দিচ্ছে মনে করো 300 হার্টজ, প্রশ্ন বলে দিচ্ছে। তাহলে এটা বায়ুর জন্য অ্যাপ্লিকেবল, পানির জন্য অ্যাপ্লিকেবল, কেন একই বস্তু আমরা দুই জায়গায় নিচ্ছি। এখন তোমাকে বলছে আচ্ছা আমার একটু বাইর করে দাও তো পানিতে বেগ কত ছিল। এখন তুমি লিখবা, তোমার অ্যান্সার হচ্ছে, দেখো কে বড় এটা বাই করতে হবে। এখন আমরা জানি এই দুইটার মধ্যে মান লাগে না, মান ছাড়া বলতে পারি বায়ুর থেকে পানিতে শব্দের বেগ বেশি, পানির থেকে কঠিনের বেগ আরো বেশি, এগুলো তো আমরা জানি। ওকে, তো এখানে দেখো তো শব্দের বেগ কার বেশি থাকবে, লিখবা যেহেতু VW গ্রেটার দেন VA, তাই আমরা বলতে পারি ল্যামডা ডাব্লিউ গ্রেটার দেন ল্যামডা এ। তাহলে লিখবা সুতরাং ল্যামডা ডাব্লিউ মাইনাস ল্যামডা এ শর্ত মতে 4.18, এই হচ্ছে তোমার কনসেপ্ট। হ্যাঁ, ল্যামডা ডাব্লিউ মানে আমরা কি জানি স্যার, VW বাই এফ মাইনাস VA বাই এফ সমান সমান 4.18। তো এখন দেখো মান বসায় দাও, VW মান লাগবে, তো এফ এর মান একবারে কমন নিয়ে নাও, একবারে কমন নিয়ে নাও। দেখো তো বায়ুতে তো মান কত দিছে 350, আর নিচে যে এফ একবারে নিয়ে নিলাম, এফ এর মান দিছে 300 সমান সমান 4.18। আর কি করবা, 300 দিয়ে গুণ করবা, 350 যোগ করবা, বাস যা আসবে যা আসবে এটাই হবে হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে 300 ইন্টু 4.18 প্লাস 350 করলে আসবে 1604। তাহলে পানিতে পেলে বেগ কত ছিল, পানিতে বেগ ছিল 1604 মিটার পার সেকেন্ড। এটা দ্বারা গুণ, এটা দ্বারা যোগ, বাস এইভাবে আমরা ইজিলি দেখো সলভ করতে পারি। তাহলে অঙ্কটা ভ্যারি করতেছে তুমি এই কনসেপ্টটা ধরতে পারতেছো কিনা, এটা ধরতে পারলে অঙ্ক ইজি। অঙ্ক কঠিন না, এই টাইপের অঙ্ক কঠিন না, এই টাইপের অঙ্ক বাচ্চাদের কাছে কঠিন লাগে, কনসেপ্ট গুলো ক্লিয়ার নেই, জন্য কাটটা আগে কাটটা পরে পার্থক্য করলে কি হবে, এই কনসেপ্ট গুলো ঝামেলা হয়। তো এটা আরো অ্যাডভান্স ম্যাথ আছে, আর কমপ্লেক্স করলাম না, মোটামুটি এই কনসেপ্ট দিয়ে আমরা বোর্ড কোশ্চেন সলভ করে ফেলতে পারবো ইনশাল্লাহ। তো সুন্দর মতো এই পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নোট করে ফেলো। ওকে, তো আশা রেখে নোট করে ফেলছো। এরপরে আমরা তোমাদের জন্য নিয়ে আসছি বায়ুতে শব্দের বেগের সাথে বিভিন্ন প্যারামিটারের সম্পর্ক। দেখো এবার, এখন আমরা লিখবো বায়ুতে শব্দের বেগ, অন্য কোনো মাধ্যমে না। আমরা একাডেমিক সেশনে একটু অ্যাডভান্স শিখবো যে শব্দের বেগের সাথে কঠিন পদার্থের সম্পর্ক কি, তরল পদার্থের সম্পর্ক কি। আর আমাদের জেনারেল মানে এফআরবি বলো আর যে কোনো বোর্ড স্ট্যান্ডার্ড প্রবলেম বলো, আমাদের এই বায়ু নিয়ে সাধারণত আলোচনা হয়, কঠিন আর তরল নিয়ে আলোচনা হয় না। ওকে, তো এই জন্য এগুলার এখানে আনলাম না, জাস্ট আমরা বায়ুতে নিয়ে আলোচনা করব। বায়ুতে শব্দের বেগ আমরা জানি কয়টা প্যারামিটার নিয়ে আলোচনা করব, তিনটা, চাপ, তাপমাত্রা, এটা লিখবো হচ্ছে ঘনমাত্রা বা আর্দ্রতা, যেটা লিখি ঘনত্ব। ওকে, বায়ুর ঘনত্ব, তাহলে বায়ুর চাপ, বায়ুর তাপমাত্রা, বায়ুর ঘনত্ব বা আর্দ্রতা যাই বলো। তো এই তিনটা প্যারামিটারের উপর দেখব। তো সর্বপ্রথম দেখব বায়ুতে শব্দের বেগে কোনো চাপের কোনো প্রভাব নেই, চাপের কোনো প্রভাব নেই, এগুলো ইন্টারমিডিয়েটে প্রমাণ সহ আসবে, এসএসসি তে প্রমাণ দেখানো সম্ভব না। ওকে, মাথা রাখবা যে তুমি বায়ুর চাপ যত বাড়াও কমো শব্দের বেগে কোনো পরিবর্তন হবে না। তাপমাত্রা, হ্যাঁ তাপমাত্রা সম্পর্ক আছে ভি সমানুপাতিক √T। ওকে, তো প্রমাণ 9 10 কোনো টিচারই দেখাবে না, কারণ এখানের জন্য যে সূত্রটা লাগে √Γ/ρ ল্যাপ্লাসের ইকুয়েশন, এটা তোমার এসএসসি এর অন্তর্ভুক্ত না, এই জন্য এখানে এগুলো দেখানো হয় না। ওকে, তো এখান থেকে সাধারণত সরাসরি সূত্র লেখা নাও √T1 ডিভাইড বাই কি T2, এই হচ্ছে তোমার সূত্র। আর একটা ছোট্ট এমসিকিউ মাথায় রেখে দাও যে 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে শব্দের বেগ কতটুকু বাড়ে, শব্দের বেগ বাড়বে হচ্ছে শব্দের বেগ 0.61 মিটার পার সেকেন্ড অথবা 61 সেন্টিমিটার পার সেকেন্ড বৃদ্ধি পায়। এই এমসিকিউটা মাথায় রেখো। ওকে, তো যদি 1 ডিগ্রি সেলসিয়াস কমাও
তাহলে এই পরিমাণ বেগ কমে যাবে। 1°C বাড়াও তাহলে এই পরিমাণ বেগ বেড়ে যাবে। তো আমাদের এই এখনকার বইয়ের আগে যে বইটা ছিল এইখানে এই ইনফরমেশনটা ছিল, তখন আবার আমরা এইটা দিয়ে সলভ করতাম, এটা সলভ করতাম না। এখনকার বই আবার এটা অ্যাড করছে, এটা না, এই জন্য এখন এটা দিয়ে আবার সলভ করে না। দুইটাই সঠিক, কারণ এই প্রমাণ থেকে এই লাইনটা আসছে, এটা আসমান থেকে আসে নাই, এখান থেকে এখানে আসছে। ওকে, যদি তোমার টিচার এখন এটা দিয়ে কেটে দেয় আমার কিছু করার নাই, এটা তার ব্যর্থতা। দুইটাই সঠিক। ওকে, সঠিক জ্ঞান সবাইকে জানাইতে হবে। কোন বইতে কি আছে এগুলো দেখার দরকার নেই, কারণ কোনো বোর্ড বই কিন্তু কোরআন শরীফ না, মাথা রাখবা। যা বলছে সব সঠিক, ব্যাপারটা এরকম না। ওকে, তো আমি জানি না আমাদের টিচার গুলো কেন এরকম করে। তো এই সূত্র দিয়েও তুমি করতে পারো, যে কোনো টেম্পারেচারে বেগ হবে। 0°C কত ছিল আমরা জানি, এটা হচ্ছে 332, কিন্তু দুর্ভাগ্যজনিত কারণে আমাদের বইতে এটা লেখা রাখছে 330। এখন কথা হলো বোর্ড বই, যেহেতু তোমাদের বোর্ড বইতে এটা আছে, আমি প্রেফার করবো এটাই লেখো। ওকে, কারণ তোমার টিচারকে এটা দিলে আমার কিছু করার না, আমি আর এটা দায়ভার নিতে পারবো না। তো যাই হোক, ভি থিটা সমান যে কোনো তাপমাত্রা হবে V0 0°C কত ছিল প্লাস প্রতি °C কত করে বাড়ে 0.61, কত বাড়াইছে জাস্ট থিটা বসায় দাও, বাস। এটা দিয়েও তো আমরা ম্যাথ সলভ করে ফেলতে পারি। এটা থেকে এটা আরো ইজি। ধরো না আজকে টেম্পারেচার 30°C, জাস্ট তুমি এখানে 30 বসায় দাও, 30 ইন্টু এটা প্লাস 330 বা 332, শেষ। এত কষ্ট করার দরকার আছে? একটু একটু ডিফারেন্স আসে, কারণ এটা তো আসন্ন মান। এটা আমরা দ্বিপদীপবদ্ধ করে ফিনিশিং নিয়ে ফাইনালি এটা বের করছিলাম, উচ্চতর ঘাত বাদ দিয়েছিলাম, তো একটু স্লাইটলি তো চেঞ্জ হবেই। ওকে, তো তারপর আমি বলবো যদি তোমার টিচার পছন্দ না করে তুমি এটাই লিখে নিও, কারণ আমাদের বোর্ড প্রশ্নগুলো এমন হয় যে অপশনগুলো দেয় এটা দিয়ে করলে মিলে না, এটা দিয়ে করলে মিলে। তাহলে বুঝে নেন বোর্ড প্রশ্ন কারা করে। ওকে, তো এখানে আর বেশি কথা বললাম না, কারণ টিচার এগেইনস্টে যাও আমার সাজানো আর কি। সবার জ্ঞানকে সম্মান করি। দেখো এবার ঘনত্ব। তো ঘনত্বর সাথে কিভাবে সম্পর্ক হবে? তো শব্দের বেগ সমানুপাতিক 1/√ρ। মাথায় রাখবা যে শব্দের বেগ ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ওকে, এগুলো প্রমাণ ছাড়া একটু মুখস্থ রাখতে হবে এসএসসি লেভেলে। এখন আসো দুইটা খুব চমৎকার জিনিস, সেটা হচ্ছে শুষ্ক বায়ু আর আর্দ্র বায়ু। শুষ্ক আর এটা কি আর্দ্র বায়ু। তো শুষ্ক বায়ুর ঘনত্বকে ধরলাম ড্রাই, আর্দ্রকে ধরলাম ময়শ্চারাইজার রোয়েল। এখন তোমাকে বলবে যে শুষ্ক আর আর্দ্র কোনটার ঘনত্ব বেশি? এটা অনেকেই ভুল করে থাকি আমরা। দেখো আর্দ্র মানে কি জলীয় বাষ্প বেশি, H2O জলীয় বাষ্পের পরিমাণ বায়ুতে বেশি থাকবে। H2O এর আণবিক ভর কত 18, কিন্তু শুষ্ক মানে কে থাকবে কার্বন ডাই অক্সাইড 44, নাইট্রোজেন 28, অক্সিজেন 32, ভারী ভারী মৌল থাকবে এক্সেট্রা অনেকেই থাকবে। তাহলে এখানে দেখো তো শুষ্ক মানে ভারী ভারী মৌল থাকবে, মানে ভর বেশি থাকবে একই জায়গার ভিতর। আর্দ্র মানে কি ভারী ভারী মৌলকে সরায় মাত্র আসছে 18 গ্রাম, হালকা মৌল আসছে ওই একই জায়গার ভিতর। তার মানে কি বুঝলাম? দেখো আমরা জানি ঘনত্ব রো সমান সমান কি m/v, যেহেতু v কনস্ট্যান্ট তাহলে রো সমানুপাতিক কি m। এখন দেখলাম আর্দ্র বায়ু মানে হালকা জিনিস আসতেছে 18 গ্রাম, আর শুষ্ক মানে ভারী জিনিস। তাহলে এখান থেকে বুঝে ফেললাম তাহলে ভারী মানে ওর ভর বেশি, তাহলে শুষ্ক বায়ুর ঘনত্ব বেশি আর্দ্র বায়ুর থেকে। এই কনসেপ্টটা মাথায় রেখো। তাহলে সুতরাং যেহেতু আর্দ্র বায়ুর ঘনত্ব বেশি, তাহলে আর্দ্র বায়ুর শব্দের বেগ কম, আর ময়শ্চারাইজার মানে সরি শুষ্ক বায়ুর ঘনত্ব যেহেতু বেশি তাহলে শুষ্ক বায়ুর শব্দের বেগ কম, আর্দ্র বায়ুর ঘনত্ব কম, আর্দ্র বায়ুর কি হবে শব্দের বেগটা বেশি হবে। এই এমসিকিউটা তোমার আসবেই আসবে। ওকে, ব্যাখ্যাটা ভিডিও পজ করে সুন্দর মতো নোট করে নাও। ওকে, তাছাড়া কি স্ক্রিনশট দিয়ে নোট করে ফেলছো? এরপর আসবে তোমাদের লাস্ট একটা টপিক, সেটা হচ্ছে প্রতিধ্বনি। প্রতিধ্বনি ওকে, তো প্রতিধ্বনি যাওয়ার আগে কিছু ছোট ছোট এমসিকিউ তোমাকে একটু বলে দিই, মুখেই বলি। শব্দের রেঞ্জ শ্রাব্যতার যে সীমা আমাদের সেটা হচ্ছে 20 হার্টজ থেকে 20,000 হার্টজ। একটু নোট করে নিও, এগুলো কমন প্রবলেম। আমি এখানে জাস্ট মুখে একটু জাস্ট বলে দিতেছি, যেটা একাডেমিক সেশন না, বুঝতেই পারতেছে স্যার বই ধরে ধরে দাগানো পসিবল না, এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। একাডেমিক সেশন হলে ঠিকই দাগা দিতাম। 20 হার্টজ থেকে 20,000 হার্টজ। আমরা জানি 20 হার্টজের কম যারা হয় এটাকে বলে শব্দ তরঙ্গ, আর 20 হার্টজের বেশি হলে আমরা বলি তাকে শব্দোত্তর তরঙ্গ। ওকে, আমরা এই রেঞ্জের ভিতর শুনি, এর কমও শুনি না এর বেশিও শুনি না। বাদুরের
ফ্রিকোয়েন্সি যেটা যে শব্দটা প্রায় 1 লাখ, এই জন্য বাদুরের আওয়াজ আমরা শুনি না। মাকড়সা 45,000 শুনি না। ওকে, ভূমিকম্প 20 হার্টজের থেকে কম শুনি না। ওকে, এই হচ্ছে ঘটনা। এখন শব্দ তরঙ্গের ব্যবহার কি? আল্ট্রাসাউন্ড দিয়ে আমরা সাধারণত ওই যে ময়লা যন্ত্রপাতি এগুলো ইউজ করি, এগুলো জাস্ট পরিষ্কার করে ফেলি। তারপর দাঁতে যে স্কেলিং করে এটাও কিন্তু আমরা আল্ট্রাসাউন্ড দিয়ে করে ফেলি। ওকে, এই যে শব্দ তরঙ্গ দিয়ে এগুলো আমরা ইউজ করে থাকি। মেন বইটা একটু ব্যবহারগুলো একটু দেখে নিও। তারপর তোমাকে আরেকটা বলছে সমুদ্রের গভীরতা নির্ণয়ে কোন ডিভাইস ব্যবহার করা হয়? রিসিভার নাম কি? জিওফোন। সোনার দিয়ে কি করা হয়? সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়। এগুলো সুন্দর মতো বই রিডিং করে নোট করে নাও। এগুলো স্যারের জন্য রাখেন না, স্যারের জন্য রাখেন না। একটু ছোট ছোট জিনিস নিজ দেখতে শেষ করায়। আমি একটু কঠিন জিনিসটাই দেখাচ্ছি। ফাইনালি আমাদের একটা টপিকে বাকি, সেটা হচ্ছে প্রতিধ্বনি। প্রতিধ্বনি খেয়াল করেন, প্রতিধ্বনি মানে কি? যাবে প্লাস আসবে। এই প্রতিধ্বনি মিনিমাম 11টা থেকে 12টা সিচুয়েশন থাকে। আমি এখানে জাস্ট 6-7টা বা 5টা-6টা সিচুয়েশন দেখাবো। এগুলোর ভিতরে মোটামুটি তোমাকে অন করবে, খুব অ্যাডভান্স করবো না। ওকে, তো দেখো এবার সিচুয়েশন নাম্বার 1 তোমাকে বললো এখানে একটা দেওয়াল আছে। ও, আরেকটা জিনিস আমি একটু আগে থেকে বের করে রাখি। ধরো না আজকে টেম্পারেচার 30°C, 30°C বের কত আমি এটা বের করে রাখবো, কারণ আমি বারবার ভেলোসিটি বের করবো না, সময় নষ্ট করবো না। তো আমরা জানি কি v1/v2 রুট অফ t1/t2। এখন দেখো একটু মানটা বসাই। 30°C মানে কত কেলভিন? 303 কেলভিন। 303 কেলভিনের ভেলোসিটি কত বের করবো। আর 273 কেলভিন বা 0°C বেগ কত? আমাদের বইতে 330 দিছে, 330ই ধরবো। ওকে, যদিও 332 স্ট্যান্ডার্ড, কারণ ল্যাপ্লেসিয়ান ইকুয়েশন থেকে 332ই আসে। যাই হোক, 303 ভাগ 273 রুট অ্যান্সার ইন্টু 330, 347.7, 347.7। তাহলে এখানে ভেলোসিটি আমার আসতেছে 347.7 মিটার পার সেকেন্ড। ওকে, এভাবে আমরা ভেলোসিটি বের করব। যাই হোক, এখন আসো সিচুয়েশন নাম্বার 1 আমি বলি, এটা লাগলে আমরা ইউজ করব। সিচুয়েশন নাম্বার 1, এখানে একটা দেওয়াল আছে, তুমি এখন এখানে দাঁড়ায় আছো। ডিসটেন্স কত বললাম? হচ্ছে ডিসটেন্সটা হচ্ছে d। তুমি এখন শব্দ উৎপন্ন করছো, তাহলে শব্দটা দেখো তো যাবে এদিকে, আসবে এদিকে। ওকে, আমরা জানি শব্দানুভূতির স্থায়িত্বকাল 0.1 সেকেন্ড। এই 0.1 সেকেন্ডের আগে যদি কোনো শব্দ আসে তাহলে আমাদের কানে এটা শোনা যাবে না। 0.1 এর পরে আসলে আমরা সেটা শুনতে পারবো। ওকে, এই জিনিসটা মাথায় রেখে। তো এখন তোমাকে বলবে কিছু টেম্পারেচার না বললে আমরা ধরে নেব 0°C। 0°C জন্য বলবে যে সর্বনিম্ন কত দূরত্ব হলে প্রতিধ্বনি শুনতে পারবা। তো আমরা জানি শব্দের ক্ষেত্রে s = vt। কনসেপ্টটা খেয়াল করো, শব্দ এখানে উৎপন্ন হয়েছে, তাহলে শব্দ গেছে এখানে, আবার আসছে এখানে, তাহলে গেছে d, আসছে d, টোটাল ট্রাভেল করছে 2d। শব্দের বেগ 0°C শব্দের বেগ আমরা বের করব, আমরা জানি। আর t এর মান তো আমরা জানি 0.1 সেকেন্ড। ওকে, কারণ আমরা 0.1 সেকেন্ড বসায় দেখবো কতটুকু ডিসটেন্স লাগে। ওকে, তো দেখো এবার তা d এর মান তাহলে কি আসবে? v0 t/2। জাস্ট মান বসায় দাও। 330, t এর মান 0.1 ডিভাইড বাই 2 করলে কত আসে দেখো তো? 33/2 মানে 16.5 মিটার আসবে। 16.5 মিটার। তাহলে কি বুঝলা? d এর মান 16.5 মিটার হওয়া মানে কি 0.1 সেকেন্ডে আসছে, শুনতে পারবা। আর 16.5 মিটারের চেয়ে বেশি মানে কি 0.1 সেকেন্ডের আরো পরে আসবে, আরো ভালো। 0.1 এর আগে আসলে তো শুনতে পারবো না। ওকে, তাহলে তুমি এভাবে বলবা d এর মান গ্রেটার দেন অর ইকুয়াল 16.5 মিটার হইলেই শব্দ শুনতে পারবা। শব্দ না, সরি, প্রতিধ্বনি শুনতে পারবা, আদারওয়াইজ পারবা না। কত টেম্পারেচারের জন্য? 0। ওকে, সিমিলারলি একইভাবে তোমাকে বলবে তাহলে 30°C এর জন্য সর্বনিম্ন দূরত্ব কত? তুমি লিখবা 30°C এর ভেলোসিটি ডিভাইড বাই 2। 30°C এর ভেলোসিটি বের করছো 347.7 ডিভাইড বাই 2, সময় লাগছে 0.1, করলে আসবে হচ্ছে তোমার 34.77 ডিভাইড বাই 2, করলে 17.4 লিখে দিতে পারো। অলমোস্ট 17.4 মিটার। তাহলে দেখো তো সর্বনিম্ন দূরত্ব ডিপেন্ড করতেছে কিসের উপর? তোমার টেম্পারেচার উপর, যে উইদিন টেম্পারেচার কত ছিল। ওকে, খুবই ফান্ডামেন্টাল একটা ম্যাথ, এটা স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে, তো সর্বনিম্ন দূরত্ব বের করে আমরা শিখে ফেলছি। এই ছোট ছোট কনসেপ্ট দিয়ে সৃজনশীল হবে, ভালো মতো মাথায় রেখেন, এগুলো দিয়ে সৃজনশীল হবে। তো এরপর আসেন, আপনাকে বলবে সিচুয়েশন নাম্বার 2,
দেওয়াল, মনে করেন আপনি এখানে দাঁড়ায় আছেন, আপনি শব্দ উৎপন্ন করছেন, এই অবস্থায় উৎপন্ন করছেন, শব্দ উৎপন্ন করছেন। তো শব্দ উৎপন্ন করছেন, শব্দ একটাই দিকে যাবে, এটা কাউন্ট করা দরকার না, কারণ এটা আর কোনোদিন আসবে না, এটাও কোনোদিন আসবে না, শুধু আসবে কোনটা, এই দিকে যেটা গেছে এইটাই তোমার রিফ্লেক্ট করবে। তো সিচুয়েশন নাম্বার 1 আমরা দেখছিলাম শব্দ উৎপন্ন করে তুমি দাঁড়াইছিল, এখন দেখবো শব্দ উৎপন্ন করে দৌড়াদৌড়ি করলে কি হবে, এই কনসেপ্টটা একটু দেখবো। ধরে নাও তুমি যখন ইনিশিয়ালি দাঁড়ায় ছিলা তখন তোমার সাথে দেওয়ালের ডিস্টেন্সটা ছিল ধরে নাও ডি। কত ছিল? ডি। আমি ডাটা দিচ্ছি না, ডাটা প্রশ্নে দেওয়া থাকবে, কনসেপ্টটা বুঝে নাও। এদিন টেম্পারেচার কত? অলওয়েজ 30 ডিগ্রি সেলসিয়াস ধরে নিলাম, কারণ এটার ভেলোসিটি বের করে রাখছি। এখন তুমি দৌড় দিছো কত? ভি অফ ম্যান ধরে নাও তুমি দৌড় দিছো 10 মিটার পার সেকেন্ড বেগে, ভি অফ ম্যান ধরে নাও ভিএম। ওকে, আর ডিস্টেন্স দিলাম 100 মিটার। তো এখন তোমাকে বললো তুমি এখানে যে শব্দটা যে শুনলা এটা কত সময় পর, আচ্ছা ডাটা দরকার নেই, কত সময় পর শুনলা, তোমাকে বলে দিল টি সময় পর তুমি শব্দ শুনছো। কত সময় পর? টি সময় পর, অর্থাৎ টি সময় পর তুমি এখান থেকে এখানে চলে আসছো। প্রশ্ন বলে দিবে 0.1 সেকেন্ড, 0.2 সেকেন্ড পর তুমি শব্দটা শুনতে পারছো, প্রতিধ্বনি শুনতে পারছো। তাহলে তোমাকে বলতে পারে এই ডিস্টেন্স কত ছিল, চাইতেই পারে। ওকে, তাহলে টাইম তোমাকে বলে দিল 0.2 সেকেন্ড পর শব্দ শুনছো। তাহলে এখন তুমি এখানে দুইটা ঘটনা ঘটাইবা, একটা শব্দের জন্য ঘটাবা, একটা বালক বা ব্যক্তির জন্য ঘটাবা। তবে একটা খেয়াল করো, ব্যক্তি ধরে নাও এখান থেকে এখানে গেছে কতটুকু, এক্স, তাহলে ব্যক্তি তো সমবেগে গেছে, তাহলে একবার ব্যক্তির জন্য s ইকুয়ালস টু ভিটি, ব্যক্তির বেগ ইন্টু টাইম। ব্যক্তির বেগ দিচ্ছে 10, টাইম হচ্ছে 2, 10 ইন্টু 0.2 করলে আসবে কত মিটার? 2 মিটার। তাহলে ব্যক্তি গেছে মাত্র কয় মিটার? 2 মিটার। এই যে ব্যক্তি এখান থেকে যেখানে গেছে সময় লাগছে 0.2 সেকেন্ড, এই সময়ের ভিতর শব্দ এইখান থেকে এইখানে গেছে প্লাস এখান থেকে প্রতিফলিত হয়ে আবার এখানে আসছে। তাহলে শব্দ গেছে কতটুকু দেখো, ডি প্লাস ডি, 2d প্লাস এক্স। দেখো আবার ডি প্লাস ডি, তাহলে 2d প্লাস এক্স। তাহলে শব্দের অতিক্রান্ত দূরত্ব হবে 2d প্লাস এক্স সমান সমান শব্দের বেগ ইন্টু টাইম। এখন দেখো তো এখানে ডি এর মান আমরা বসাই দিব, এক্স এর মান তো মাত্রা বের করছি 2, 30 ডিগ্রি সেলসিয়াস ভেলোসিটি দিয়ে দিছে তোমার 347.7, আর টাইম তো প্রশ্নে বলে দিছে 0.2। এখান থেকে সলভ করে ডি এর মান বের করে নিয়ে আসবো, যা আসবে স্যার এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, এইভাবে আমরা ডি এর মান বের করে নিতে পারি, খুবই একটা ফান্ডামেন্টাল কনসেপ্ট ছিল। এখন সেম প্রবলেম যদি উল্টা কাজ করা হয়, যে এখন দৌড় দিয়ে দূরে যাচ্ছে না, কাছে আসতেছে, তাইলে কি হবে? এই দুইটা সিচুয়েশনের যে কোনো একটা তোমার আসবে, কোনটা আসবে সেটা বলা সম্ভব নয়। তো দেখো ভি অফ ম্যান সেম কোয়েশ্চেন, 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, ধরে নাও ব্যক্তিরা যখন এখানে চলে আসছে, এখানে যখন চলে আসছে 0.01 সেকেন্ড পর শব্দ শুনে ফেলছে। ইনিশিয়ালি ব্যক্তির দূরত্ব কত ছিল যখন শব্দ উৎপন্ন করছে, এই দূরত্বটাই তোমার কাছে চাইছে। ওকে, এখন দেখো তো কি হয়েছে, সেম আগের মতো ব্যক্তির ক্ষেত্রে হিসাব শুরু করো। ধরে নাও ব্যক্তি গেছে কতটুকু, এক্স, তাহলে ব্যক্তি আছে ইকুয়ালস টু ভিটি। ব্যক্তির ভেলোসিটি 10, টাইম দিছি 0.01, তাহলে আলটিমেটলি 0.1 মিটার গেছে। এবার আসো শব্দের ক্ষেত্রে, শব্দ কতটুকু গেছে, শব্দ যেখানে উৎপন্ন করছো ভালো মতো খেয়াল করো, শব্দ এখানে উৎপন্ন করছো, তাহলে শব্দ এখানে উৎপন্ন হয়ে এখানে গেছে, দ্যাট মিনস ডি পরিমাণ গেছে। আবার তুমি সামনে এসে পড়ছো, তাহলে এখন শব্দ এসে পড়ছে এইখানে, শব্দের আর এখানে আসা লাগে নাই। তাহলে দেখো তো এই ডিস্টেন্সটা কত, টোটাল ডিস্টেন্স ডি, তার মধ্যে তুমি আগে আসছো এক্স, তাহলে এই ডিস্টেন্স আছে ডি মাইনাস এক্স। তাহলে দেখো শব্দ গেছে প্রথমে ডি, পরে আসছে ডি মাইনাস এক্স। তাহলে দেখো তো প্রথমে গেছে ডি, পরে আসছে ডি মাইনাস এক্স, তাহলে 2d মাইনাস এক্স। ওকে, আর সহজভাবে চিন্তা করতে পারো, দেখো এই ডি প্লাস ডি, 2d থেকে এই এক্স পরিমাণ তার কম যাওয়া লাগছে, কেন? ব্যক্তি আগে আসছে, তা 2d থেকে এক্স বাদ দাও, যেভাবে ইচ্ছা তুমি কল্পনা করো, করলেই হলো। চিত্র আঁকলে অঙ্কটা ইজি, আদারওয়াইজ তুমি এগুলো সলভ করতে পারবে না, টাফ, একটু হলো টাফ। ওকে, তো এবার আসো শব্দের বেগ 30 ডিগ্রি সেলসিয়াস আর টাইম। তাহলে এখানে দেখো 2d মাইনাস এক্স মানে 0.1, এখানে আসবে 347.7, টাইম হচ্ছে 0.01। স্যার এখান থেকে ডি এর মান জাস্ট বের করে নিয়ে আসবেন, যা আসবে এটাই অ্যান্সার। ওকে, তো এই হচ্ছে তোমার সিচুয়েশন নাম্বার 2।
সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। এই হচ্ছে সিচুয়েশন নাম্বার 2, খুবই ইম্পর্টেন্ট একটা সিচুয়েশন, ভালো মতো নোট করে নাও। ওকে ওকে, এরপর আসো, তোমাকে যদি ভাবে বলে যে তোমাকে একটা সিচুয়েশন নাম্বার 3 তোমাকে দেওয়া হইলো, যে একটা পাইপ রাখা হইলো, লোহার পাইপ, পাইপের মাঝখানে আরেকটা পাইপ রাখা হইলো। তো এটা হচ্ছে নিরেট, মাঝখানে অংশ ফাঁপা। ওকে, এই অংশ মনে করো লোহা আছে, আর এই অংশ হচ্ছে বায়ু। তো বায়ুর জায়গায় আবার পানি দ্বারাও ফিল আপ করে দিতে পারে। ওকে, সিচুয়েশন চেঞ্জ করতে পারে, ভিন্ন কথা। এখন তুমি এখানে শব্দ উৎপন্ন করছো, এখানে চিৎকার দিছো কেউ একজন, আর এখানে মনে করো শ্রোতা আছে। এই যে ডিস্টেন্স, এটা হচ্ছে এল। তো শব্দ দেখো দুই মাধ্যম দিয়ে আসবে, এক বায়ু মাধ্যম দিয়ে আসবে, দুই লোহার মধ্য দিয়ে আসবে। ওকে, তো আমরা জানি লোহাতে শব্দের বেগ বেশি, তাই লোহাতে শব্দের বেগ বেশি, এই টাইমটা লাগবে কম। বায়ুতে শব্দের বেগ কম, তাই টাইমটা লাগবে কি বেশি। তাহলে আমরা এইভাবে বলতে পারি বায়ুতে যে টাইম লাগবে এটা লোহার থেকে বেশি। কেন বেশি? আমরা জানি বায়ুতে শব্দের বেগ কম, লোহায় শব্দের বেগ কি স্যার বেশি। ওকে ওকে, এই কনসেপ্টগুলো একটু মাথায় রেখেন, খুবই সিম্পল। তাই এখন আপনি লিখবেন আচ্ছা, তাহলে এখানে দুইটা শব্দ শোনা যাবে, তাদের শব্দের ডিফারেন্স থাকবে। তো পার্থক্য কত হবে? লিখবেন বড় মান মাইনাস ছোট মান, লিখবেন বায়ুতে শব্দের বেগ মাইনাস লোহাতে শব্দের বেগ, শেষ। খুবই সিম্পল। প্রশ্নে বলা থাকবে ডেলটির মান, প্রশ্নে বলা থাকবে 0.1 সেকেন্ড, 0.2 সেকেন্ড বলা থাকবে। এখন টি মানে কি? এস বাই ভি, এস ইকুয়ালস টু ভিটি, টি ইকুয়ালস টু এস বাই ভি। এখন দেখো বায়ু হোক লোহায় হোক, দুইজনই তো এল পরিমাণ দূরত্বে আসছে, তাহলে এস বাই বায়ুতে শব্দের বেগ, এবার আসবে এল বাই লোহাতে শব্দের বেগ। লোহা শব্দের বেগ দেওয়া থাকবে, ডেল টি দেওয়া থাকবে, এখান থেকে বায়ুতে বেগের মান নিয়ে আসবা। আর বায়ুতে বেগের মান যদি বের করতে পারো, এরপর টেম্পারেচারও বের করতে পারবা। প্রশ্নে যা ইচ্ছা, এই ছিল তোমার ঘটনা। ওকে, আবার দেখো সিচুয়েশন চেঞ্জ করতে পারে, এখানে বায়ুর জায়গায় কি দ্বারা ফিল আপ করে দিতে পারে? পানি দ্বারা ফিল আপ করে দিতে পারে। তখনও তুমি লিখবে হ্যাঁ লোহাতে বেগ বেশি, পানিতে কম। তখন আসবে কি পানিতে শব্দ মাইনাস লোহাতে শব্দ, তারপর এল বাই পানির বেগ, এল বাই লোহার বেগ, সলভ করে দিবা, শেষ। বুঝতে পারছি? অথবা তোমাকে বায়ুতে বেগ দিয়ে দিছে, লোহাতে বেগ দিয়ে দিছে, এল চাইতে পারে, যাই চাক, সূত্র এইগুলাই, এর বাইরে কিছু আসবে না ইনশাআল্লাহ। তো সিচুয়েশন নাম্বার 3 স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে, এরপর আসো, তোমাকে আরো নতুন নতুন সিচুয়েশন দিতে পারে। সেটা হচ্ছে সাপোজ ধরে নাও সিচুয়েশন নাম্বার 4, তুমি দুইটা পাহাড়ের মাঝে আছো, দুইটা পাহাড়ের মাঝে আছো, একেবারে ঠিক মাঝখানে নেই, যে কোনো এক পাশে আছো। এখন তুমি শব্দ উৎপন্ন করছো, তুমি চিৎকার দিলা, চিৎকার করলা বা গুলি করলা, সাউন্ড করলা। তো সাউন্ড একটা দিকে যাবে, একটা দিকে যাবে, একটা সাউন্ড এদিকে যাবে, আর একটা সাউন্ড এদিকে যাবে। তো প্রশ্ন বলে দিছে গুলি করার পর 0.1 সেকেন্ড পর দুইটা শব্দ শোনা যায়। কত সেকেন্ড? 0.1 সেকেন্ড পর। অথবা তোমাকে বলবে গুলি করার পর 3 সেকেন্ড পর দুইটা শব্দ শোনা যায়, 3 সেকেন্ড ব্যবধানে। কত সেকেন্ড? 3 সেকেন্ড ব্যবধানে। 3 সেকেন্ড ব্যবধানে মানে কি? দেখো, যেহেতু 3 সেকেন্ড ব্যবধান, তার মানে ও কোন একটা পাহাড়ের কাছে আছে, যেটা কাছে আছে এটা আগে আসবে আর এটা পরে আসবে। ওকে, তো আমি ধরে নিলাম এই ডিস্টেন্সটা ধরে নিলাম এক্স, আর এই ডিস্টেন্সটা ধরে নিলাম ওয়াই। তাহলে পুরা পাহাড় দুইটার মধ্যবর্তী দূরত্ব ডি সমান কত আসবে? এক্স প্লাস ওয়াই। তোমার কাছে এই মানটাই চাবে যে পাহাড় দুইটার মধ্যবর্তী দূরত্ব কত ছিল। তুমি বলবা এই যে এখানে যাইতে সময় লাগছে টি1, আর এখান থেকে আসতে প্লাস যাইতে সময় লাগছে কত? টি2 ধরে নাও। তাহলে এই অংশের জন্য আমরা কিভাবে করবো? দেখো, গেছে এক্স, আসছে এক্স, তাহলে আসবে 2x সমান টেম্পারেচার অলওয়েজ 30 ধরে নিব, ঝামেলা করবো না, কারণ অঙ্কটা আমি করে রাখছি। তাহলে গেছে এক্স, আসছে এক্স, এই 2x যেতে সময় লাগছে কত? টি1। তাহলে x সমান চলে আসবে v30 t1/2। জাস্ট এখানে t1 এর মান বলা থাকবে, x বের হয়ে যাবে। সিমিলারলি এখানে y এর মান বের করব, আসবে y, যাবে y, তাহলে কি লিখবা? 2y। শব্দের বেগ তো সেম, ইনটু t2। তাহলে y এখানে চলে আসবে v30 t2/2। ওকে, এইভাবে তুমি x আর y এর মান কি করে নিবা? বের করে নিবা। এখন দেখো এখানে তোমাকে একটা জিনিস বলতে পারে যে তাদের যে আসছে
এই যে তারা যে শব্দটা যে আসছে তাদের মধ্যে সময়ের ব্যবধান ছিল সাপোজ ধরে নাও 2 সেকেন্ড। কয় সেকেন্ড? 2 সেকেন্ড। এভাবে তোমার দিতে পারে। দেখো শব্দের ব্যবধান দিয়ে যদি প্রশ্নে আসে, একটা আসতে পারে সরাসরি বলে দিল অঙ্ক শেষ, এক্স ওয়াই যোগ করে দেব। আরেকটা আসবে তোমাকে যদি বলে শব্দের ব্যবধান, শব্দের ব্যবধান ডেল টি প্রশ্নে বলা আছে, সাপোজ 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড কিছু একটা বলা আছে। এখন আমি দেখলাম এখানে সময় বেশি লাগছে কার? টি2, তাই টি2 মাইনাস টি1 হবে। শর্ত মতে টি2 মাইনাস টি1 হবে, প্রশ্নে যা দিবে তাই। এখন টি2 মানে কি দেখো তো, গেছে প্লাস আসছে। এ দেখো টি2 মানে কি 2y/v30, কি আসবে দেখো 2y/v30 মাইনাস টি1 কত আসবে দেখো, টাকা দেখো 2x/v30, 2x/v30 সমান সমান ডেল টি। ওকে, এখান থেকে আমরা সমাধান করলে কার মান পাবো? y আর x এর একটা সম্পর্ক পাবো। ওকে, এই y x এর যে কোনো একটা সমীকরণ যদি আমরা এখান থেকে মান বের করতে পারি, বাকিটা এখান থেকে বসায় দিলে অঙ্ক সলভ হবে। আমাদের যে প্রয়োজনীয় ডাটাগুলো থাকবে এগুলো প্রশ্নে দেওয়া থাকবে। আমি আপনাকে সামারি বা সিচুয়েশনটা রিপ্রেজেন্ট করলাম। ওকে, এই ধরনের ম্যাথ আপনার আসতে পারে, একটু ভিজুয়ালাইজ করবেন। তো স্ক্রিনশট নোট করে ফেলেন স্ক্রিনশট দিয়ে। ওকে ওকে, তো এরপর আসেন সিচুয়েশন নাম্বার 5 দেখি আর কি কি নতুন সিচুয়েশন তোমার দিতে পারে। সেটা হচ্ছে যে সাপোজ সমুদ্রের গভীরতা, সিচুয়েশন নাম্বার 5 বা প্লেন, আচ্ছা সমুদ্রের গভীরতাটা দিই। ধরো না এখানে একটা সোনার সিস্টেম আছে। ওকে, তো এটাকে বলে সোনার সিস্টেম। এই সোনার সিস্টেম দিয়ে আমরা সমুদ্রের গভীরতা নির্ণয় করে থাকি। ধরুন এটা সমুদ্রের গভীরতা, বুঝানো। তো এখানে একটা ডিভাইস থাকে, এখানে একটা ডিভাইস থাকে। তো যে রিসিভ করে তাকে বলে জিওফোন। কি বলে এটাকে? জিওফোন বলে। যে রিসিভার আর শব্দ উৎপন্ন হবে এখানে, এখানে শব্দ উৎপন্ন করে। ওকে, তো শব্দ একটা কোন দিকে যাবে? এদিকে যাবে। আরেকটা কোন দিকে যাবে? আরেকটা যাবে মনে করো এইদিকে প্রতিফলিত হয়ে আরেকবার এইদিকে আসবে। তাহলে কয়টা শব্দ আসবে? 2টা। এই 2টা ক্যালকুলেশন আমরা এখন শিখবো। ওকে, আমি এখানে একটু বড় করে আঁকতেছি। এই হচ্ছে তোমার শব্দ এখানে উৎপন্ন হয়েছে, এই মাঝখানে ছিল তোমার এইচ, শব্দ একবার এইদিকে আসছে, শব্দ একবার এইদিকে গেছে। এই হচ্ছে তোমার ঘটনা। এই এইচ এর মানটাই চাইছে। ওকে, এখন এখান থেকে যে ডিসটেন্স, এই ডিসটেন্সটা প্রশ্নে ম্যাক্সিমাম টাইমে বলা থাকে, না বললেও সমস্যা নাই, বের করবো। আচ্ছা এল যদি বলা থাকে তাহলে এটা অবশ্যই L/2। এখন তোমাকে প্রশ্নে বলা থাকবে এই দেখো এই সোনারটা বা এই রিসিভারটা জিওফোনটা 2টা শব্দ শুনছে, 1 সরাসরি গেছে, 2 প্রতিধ্বনি হয়ে আসছে। ওকে, তার কাছে 2টা শব্দ আসছে। এই 2টা শব্দের একটা ব্যবধান আছে, এটা প্রশ্নে বলে দিবে যে শব্দের ব্যবধান, শব্দের সময়ের ব্যবধান, সময়ের ব্যবধান প্রশ্নে বলে দিবে যে 2 সেকেন্ড পর 2টা শব্দ শুনলো, 3 সেকেন্ড পর 2টা শব্দ শুনলো, এরকম বলবে। ওকে, প্রশ্নে বলা থাকবে শব্দের ব্যবধান। তাহলে তুমি কি লিখবা শর্ত মতে? শর্ত মতে লিখবা এই যে আসছে টাইম লাগছে টি1, এখানে আসছে প্লাস গেছে, টোটাল টাইমটা ধরে নিলাম কত? টি2। তুমি বলে দিবা স্যার টি2 মান বড়, টি1 এর মান ছোট, মান কত? প্রশ্ন বলছে এত। এখন দেখো টি1 ইকুয়াল টু কি লিখবো? টি1 ইকুয়াল টু s/v। তাহলে ও গেছে কতটুকু? s মানে l। আর এগুলো সব কোথায় দেখো, এই যে কি সিস্টেম পুরোটা আলোচনা করছি কোথায়? পানিতে। তাহলে আমার লাগবে কোথায়? পানির বেগ লাগবে, যেটা প্রশ্নে বলা থাকবে। ওকে, গেল। এবার আসো টি2 সেম বেগ, তো পানির বেগই আসবে কারণ সে পানিতেই আছে। কিন্তু এবার একটু খেয়াল করো টি2 কিন্তু এই যে যাওয়া প্লাস আসা। তাহলে এখন দেখো আমি যদি এই s এর মান বের করতে চাই, প্রতিভুজ স্কয়ার সমান সমান লিখতে পারি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে কি আসবে এখানে? h স্কয়ার প্লাস l স্কয়ার বাই 4। এই যে এটাকে স্কয়ার করছে, এটাকে স্কয়ার করছে, কেন? প্রতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে দেখো তো শব্দ গেছে কতটুকু? s। তাহলে এই মানটাও তো সেম, দেখো এইটার এটা তো সেম। তাহলে এখানেও আসবে রুট অফ h স্কয়ার প্লাস l স্কয়ার বাই 4। তার শব্দ গেছে কতটুকু এই সময়ের ভিতর? এইটা প্লাস এইটা। তাহলে লিখবো 2 ইনটু রুট অফ h স্কয়ার প্লাস l স্কয়ার বাই 4।
ওকে, তাহলে টি টু সময়ের ভিতর সে এইটা প্লাস এইটা গেছে। এখন এখানে দেখো পানির বেগ দেওয়া থাকবে, এল এর বেগ দেওয়া থাকবে, ডেল টি তোমার কাছে দেওয়া থাকবে, একটু কষ্ট করে তুমি এইচ এর মান বের করে নিয়ে আসবা, এই যে তোমার একটা সলিউশন। ওকে, এভাবে তোমার সমুদ্রের গভীরতার ম্যাথ আসতে পারে, তো সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে ওকে, তো আশা রাখি বুঝতে পারছেন। এখন সেম জিনিস আমি আর লেকচার বড় করব না, এই সেম জিনিস তোমার বিমানের নিয়েও ম্যাথ আসতে পারে। আমি জাস্ট সিচুয়েশনটা বুঝাই দিই, এটা আলাদা টাইপ করলাম না। যে একটা বিমান মনে করো চলতেছে এত বেগ নিয়ে, সে শব্দ উৎপন্ন করছে, সে 3 সেকেন্ড পর দুইটা শব্দ শুনছে। 3 সেকেন্ড পর কটা শব্দ? দুইটা শব্দ। কেন দুইটা শব্দ? ধরো না সে মাটির উপরে ছিল একটা হাইট, এই হাইটটাই তোমার বের করতে বলছে, তাহলে একটা শব্দ এখানে গেছে প্লাস আসছে, আর একটা শব্দ সরাসরি এখানে গেছে। এখন এই সময়টা লাগছে টি1 আর এই সময়টা লাগছে কত? টি2। প্রশ্ন বলে দিবে এই তাদের সময় ব্যবধান কত, সময় কার বেশি? টি2 মাইনাস টি1। তাকায় দেখেন তো সেম সিচুয়েশন কিনা। আবার হিসাব করেন এই লেনটা কত, শুধু ডিফারেন্স হচ্ছে এই লেনটা আপনার বের করা লাগবে। কেন? যেহেতু বিমানের বেগ দেওয়া আছে, তাহলে এই লেনটা হবে s ইকুয়ালস টু বিমানের বেগ ইনটু টাইম। কয় সেকেন্ড ব্যবধানে শুনছে? ডেল টি, বা এই যে টি1, এই টাইমটা আপনার দেওয়া থাকবে, টাইমটা জাস্ট গুণ করে দিবেন, এই ডিসটেন্সটা বের হয়ে যাবে। তারপর আবার যা শিখছেন সেম। ওকে, এই জন্য এটা আলাদা করে না করে জাস্ট এখানে লিখে দিলাম, তুমি তোমার মতো স্ক্রিনশট দিয়ে নোট করে নাও। ওকে, সমুদ্রের গভীরতাটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, তো প্লেনেরটা আপাতত মাথায় রেখো না, এত কঠিন মনে হয় না আসবে। আরো অনেক টাইপ নিয়ে আসা যায়, লাস্ট একটা টাইপ দিয়ে ক্লোজ করে দিব, লাস্ট আর বড় করবো না লেকচারটা। সিচুয়েশন নাম্বার 6, সেটা হচ্ছে তোমাকে এরকম একটা কূপ দিবে, কূপ দিয়ে এখানে মনে করো পানি দিল। ওকে, পানি দিল আর তোমাকে বললো এইখানে শব্দ উৎপন্ন করছে, এইখানে শব্দ উৎপন্ন করছে, আর এইখানে মনে করো শ্রোতা, বুঝা নিও সিচুয়েশন। এইখান থেকে হাইট বলে দিচ্ছে ধরো নাও এক্স, আর এই পুরা হাইটটা কত? এইচ, আর এই হাইটটা তোমার বলে দিচ্ছে পানির হাইট ওয়াই। ওকে, সব বলে দিচ্ছে। এখন তাহলে তোমাকে বলতে পারে যে কি বলতে পারে বা এভাবে বলতে পারে, শব্দ উৎপন্ন না করে এভাবে বলতে পারে এখানে একটা পাথর ফেলে দিচ্ছে, পাথর ফেলে দিচ্ছে, এখন তোমাকে বলবে শব্দ শুনতে কত সময় লাগবে। তো এই ধরনের টাইপ আর এখানে না করি, কারণ এটা এই ধরনের টাইপ আমি গতিবিদ্যা করেছি, আমার যতটুকু মনে পড়ে গতিবিদ্যা লিখে নিও। তো আমি এখানে এই ধরনের টাইপে স্কিপ করে গেলাম, এখানে এগুলো করার দরকার নেই। তুমি গতিবিদ্যা টাইপটা দেখে নিও, ওখানে আমরা করানো হয়েছে যে শব্দে যে পাথর ফেলা হলো শব্দের আসতে কত সময় লাগবে, এটা দেখে নিও, এখানে আর করলাম না। তো এই ছিল মোটামুটি তোমার সিচুয়েশন প্রতিধ্বনির। তো সত্যিকার অর্থে কি আরো 5-6টা সিচুয়েশন আনা যায়, তো এত কমপ্লেক্স না করে লেকচারটা, তো আমার কাজ হচ্ছে তোমাকে একটু ব্রেনটা এক্সপ্লোর করে দেওয়া, একটু বুঝায় দেওয়া এই ধরনের সিচুয়েশন আসতে পারে। আমরা মেইনলি সিকিউ এমসিকিউ সলভ করব, তুমি দেখবো তখন অনেকটা ইজি হয়ে যাবে। ওকে, তো আশা রাখি তোমাদেরকে এই অল্প টাইমের ভিতর যথেষ্ট ম্যাটেরিয়াল দেওয়ার চেষ্টা করছি, কারণ তোমরা বুঝতে পারতেছো একাডেমিক আর এফআরবি কখনো এক জিনিস না। তো একাডেমিক সেশনটা খুব মোর ডিটেল, মানে খুব এক্সপ্লেনেশন থাকে। এখানে হচ্ছে মিনিমাম টাইমে পুরো চ্যাপ্টার পুরো বইটা রিভিউ করে দেওয়া, যাতে তোমার মিনিমাম টাইমে সম্পূর্ণ একটা প্রিপারেশন চলে আসে। ওকে, তো এছাড়াও ভয় পাও না, তোমাদের ডাউট সলভিং ক্লাস কিন্তু অলওয়েজ উন্মুক্ত আছে, যেটাই প্রবলেম হবে পাঠিয়ে দিবা, আমি আলাদা ক্লাস লেকচার দিয়ে দিব। ওকে, তো আমাদের জন্য সবাই দোয়া রাখবেন, আমরা যেন সুস্থ থাকি এবং সুন্দর মতো আপনাদেরকে ম্যাটেরিয়াল গুলো রিপ্রেজেন্ট করতে পারি, এই জন্য একটু দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, আপনারাও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে। বাই।